মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। Der Spaten ist ein Symbol einer neuen Gemeinschaft geworden. কণ্ঠটা কার বলুন তো? একটু ভাবুন, ততক্ষণে শুরুর কথাগুলো বলে নি। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ওয়ার্ল্ড ক্রাইম, যার সব চরিত্র কাল্পনিক নয়। আজ যে কাহিনী আপনাদের শোনাবো সেটাকে ঠিক গতানুগতিক ক্রাইমের গল্প বলা যায় না, বরং এই কাহিনীর প্রোটাগনিস্ট যে কাজটি করেছিলেন তার জন্য বেঁচে গিয়েছিল লক্ষাধিক মানুষের জীবন। একদম শুরুতে যে কণ্ঠটা শুনলেন, আশা করি এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন এটা অ্যাডলফ হিটলারের কণ্ঠ। জার্মান সাম্রাজ্যের এক নায়ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হোতা, লক্ষ লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে মৃত্যু মুখে ঠেলে দেওয়া ইতিহাসের অন্যতম নৃশংস খলনায়ক। নিজের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে এবং জার্মানিকে বিশুদ্ধ আর্য দেশ বানানোর জন্য অগণিত জার্মান ইহুদিকে হত্যা করেছিলেন তিনি। জার্মান সাম্রাজ্যের বিস্তার করার জন্য লোলুপ হায়নার মতো আক্রমণ করেছিলেন একের পর এক দেশ। এসব ইতিহাস আমরা সবাই মোটামুটি জানি। না, আমাদের আজকের কাহিনী ঠিক হিটলারকে নিয়ে নয়, তবে হিটলার এই কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অবশ্য শুধু জড়িত বললে ভুল হবে, বলা ভালো যে গল্প আপনাদের শোনাতে চলেছি সেই গল্পের নায়ক একা হাতে বুদ্ধির জোরে নাস্তা নাবুদ করে ছেড়েছিলেন তাবর তাবর নাজি অফিসারকে। এমনকি হিটলারকে বোকা বানিয়ে বাগিয়ে নিয়েছিলেন জার্মান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্মান আয়রন ক্রস। তাহলে চলুন শুরু করা যাক। সালটা 1941, জুলাই মাসের মাঝামাঝি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বয়স হাঁটি হাঁটি পাপা করে 2 বছর পেরিয়েছে। সারা ইউরোপের বরফ ধোয়া মাটি রক্তস্নাত। 2 প্রান্তেই ঘোরতর যুদ্ধ শুরু হয়েছে। পূবে সোভিয়েত সেনা লড়ছে জার্মানির সঙ্গে, আর পশ্চিমে ব্রিটেন আমেরিকার যৌথ বাহিনী। 1940-এর সেপ্টেম্বর থেকে শুরু করে 1941-এর মে মাস পর্যন্ত লন্ডন শহরে টানা বোমা ফেলেছে নাৎসি বিমান বাহিনী। ইতিহাসে যে ঘটনা দ্য ব্লিটস নামে পরিচিত। ব্রিটিশ আর আমেরিকান সেনার হাইকমান্ড একের পর এক রুদ্ধদ্বার মিটিংয়ে বসছে। কিভাবে নিরাপদে ইংলিশ চ্যানেল পার করা যায়, স্থলযুদ্ধ শুরু করা যায় ফ্রান্সের মাটিতে। এর আগে অবশ্য ব্রিটিশ সেনা ফ্রান্স বেলজিয়াম বর্ডারে অবস্থান করছিল যুদ্ধের শুরুর দিনগুলোতে, কিন্তু জার্মান আক্রমণের মুখে শেষ পর্যন্ত তাদের পিছু হটতে হয়। রেস্কিউ করে ফেরত আনা হয় ইংল্যান্ডে। ইতিহাসের পাতায় এই ঘটনা অপারেশন ডায়নামো এবং দ্য মিরাকেল অফ ডানকার্ক নামে পরিচিত। আমাদের কাহিনী শুরু হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এর সদর দফতরে। একরকম ছুটতে ছুটতে অফিসে ঢুকলেন জুনিয়র অফিসার পিটার কুক। চেহারায় উত্তেজনার ছাপ স্পষ্ট। সামান্যতম ভ্রুক্ষেপ না করে তিনি সোজা পৌঁছলেন ডিরেক্টর জেনারেল জোনসের ক্যাবিনের দরজায়। পরপর 3 বার নক করলেন, তারপর একটু থেমে আরেকবার। নিদারুণ কোনো এমার্জেন্সি বোঝানোর জন্য এইভাবেই নক করত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6। ঘরের ভেতর থেকে আওয়াজ এলো, Come in. দরজা ঠেলে ভিতরে ঢুকলেন কুক। জোনস একটা চুরুট জ্বালিয়ে সকালে টাইমস পত্রিকায় চোখ বোলাচ্ছিলেন। তার এখন
নিঃশ্বাস ফেলারও সময় নেই। ইংল্যান্ডের উপকূলবর্তী এলাকায় মুহুর্মুহু হামলা চালাচ্ছে জার্মান বিমান বাহিনী লুফটওয়াফে। পূর্ব ফ্রান্টে সোভিয়েত সেনারা রোজ পিছু হটছে জার্মান আক্রমণের মুখে পড়ে। মোটামুটি সমগ্র ইউরোপ দখল করে নিয়েছেন হিটলার। এরকম ভাবে চলতে থাকলে ইংল্যান্ডও দ্রুতই হিটলারের শাসনাধীন হয়ে পড়বে। পত্রিকা পড়তে পড়তে এইসব সাতপাঁচই ভাবছিলেন জোন্স। পিটার ঘরে ঢুকে এক মুহূর্ত সময় নষ্ট না করে বললেন, স্যার স্যার এটা একবার দেখুন, এটা খুব আর্জেন্ট। ওভারকোটের পকেট থেকে একটা খাম বের করে জোন্সের দিকে এগিয়ে দিলেন পিটার কুক। লিসবনের একটা পোস্ট অফিসের ছাপ মারা এনভেলপ। প্রেরক আলরিক নামের কোনো এক ব্যক্তি। খামটি যাচ্ছে মাদ্রিদ, স্পেন। খামের সিল খোলা, ভেতরে একটা চিঠি। সেটা বের করে পড়া শুরু করলেন জোন্স। চিঠিটা দেখতে খুব সাধারণ। দগদগে কালো কালিতে স্পষ্ট স্প্যানিশে লেখা কিছু পারিবারিক খবর। স্পেনের মুদ্রাস্ফীতি নিয়ে অভিযোগ আর বার্সেলোনার একজন ব্যবসায়ীর কিছু পাওনা গন্ডার হিসেব ছাড়া কিছুই চট করে চোখে পড়ে না। যদিও একটু খুঁটিয়ে দেখতে ব্যাপারটা স্পষ্ট হলো জোন্সের কাছে। চিঠির যে কোনো দুটো লাইনের মাঝের ফাঁকা স্পেসটাতে আরো কিছু লেখা আছে, প্রায় ঝাপসা হলদে সাদা কালিতে। ম্যাগনিফাইং গ্লাসটা তুলে নিলেন জোন্স। বিড়বিড় করে পড়া শুরু করলেন। লন্ডনে আমার নেটওয়ার্ক এখন পুরোপুরি কার্যকর। ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা বড় লিক খুঁজে পেয়েছি। আমার 3 নম্বর এজেন্ট সে খবর এনেছে যে লিভারপুল বন্দরে আগামী সপ্তাহে একটা বিশাল কনভয় আমেরিকার দিক থেকে ভিড়বে। আমি সেই জাহাজের রুট চার্ট বের করবার চেষ্টা করছি। ফেয়ারকে জানাবেন আলারিক তার বিশ্বস্ত শিকারী হিসেবে শত্রু শিবিরের ভেতরেই ওত পেতে আছে। হেল হিটলার, আলারিক। পড়া শেষ করে জোন্স কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। চিঠির লেখা দেখে নিজের চোখকেই তিনি বিশ্বাস করতে পারছেন না। কোথায় পেলে এই চিঠি? লিসবন থেকে একজন এজেন্ট পাঠিয়েছে স্যার। আই সি। আর আলারিক? খোঁজ চলছে স্যার। MI5-কে ইনফর্ম করা হয়েছে, ওরা লন্ডনে খোঁজ করছে। আর লিসবনে আমাদের এজেন্টদেরও সতর্ক থাকতে বলে দিয়েছি। একজন স্প্যানিশ এজেন্ট লন্ডনের বুকে বসে নাৎসিদের হয়ে স্পাই নেটওয়ার্ক চালাচ্ছে, আর আমরা এতদিন পর তার খোঁজ পেলাম, তাও লিসবন থেকে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। সব থেকে অদ্ভুত বিষয় কি জানেন স্যার? আমি নিজে লন্ডনের সম্ভাব্য সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু এই আলারিকের ছায়ার কোনো হদিশ পেলাম না। লোকটা যেন প্রেতাত্মার মতো স্যার। তথ্য পাঠাচ্ছে লন্ডন থেকে, কিন্তু আমাদের কাউন্টার ইন্টেলিজেন্সের রেডারে তার কোনো সংকেত নেই। MI5-এর কাছেও কোনো তথ্য নেই স্যার। জোন্স জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। এই ব্যস্ত ত্রস্ত শহরের কোথাও হয়তো ঘাপটি মেরে বসে আছে আলারিক। নামটা যে ছদ্মনাম তা বলার অপেক্ষা রাখে না। তার হাতে একটা সস্তা কলম আর মনে ঐতিহ্যবাহী ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটানোর পরিকল্পনা। চুরুটে একটা লম্বা টান মেরে জোন্স বললেন, ফাইন্ড হিম। যেভাবে হোক 1 সপ্তাহের মধ্যে এই আলারিককে খুঁজে বের করতে হবে। দরকার পড়লে তুমি MI5-এর সঙ্গে কোঅর্ডিনেট করে কাজটা শুরু করো। ইয়েস স্যার। পিটার ঘাড় নেড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বড় কর্তা তো বলে দিলেন 1 সপ্তাহের মধ্যে আলারিককে চাই, কিন্তু কিভাবে? যত খোঁজ খবর করা যায় সব করেই সে জোন্সের কাছে গিয়েছিল। নিটফল সেই শূন্য। আলারিক তো দূর, তার টিকির খোঁজও উদ্ধার করতে পারেনি পিটার। এই বেলা MI5 আর MI6-এর ব্যাপারটা একটু খোলসা করে বলি আপনাদের। MI এর পূর্ণ রূপ হল মিলিটারি ইন্টেলিজেন্স।
বা সামরিক গোয়েন্দা বিভাগ। 20 শতকের শুরুর দিকে ব্রিটিশ যুদ্ধ দপ্তরের অধীনে বিভিন্ন গোয়েন্দা বিভাগকে নাম্বার দিয়ে ভাগ করা হয়েছিল, যেমন MI1, MI2, MI3 ইত্যাদি। সময়ের সঙ্গে সঙ্গে অধিকাংশ বিভাগ বন্ধ হয়ে গেলেও 5 নম্বর এবং 6 নম্বর বিভাগ দুটি আজও টিকে আছে। MI5 এর অন্য নাম হল সিকিউরিটি সার্ভিস। এটি ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। এদের মূল লক্ষ্য দেশের ভিতরে থাকা নিরাপত্তা ঝুঁকির মোকাবিলা করা, যেমন সন্ত্রাসবাদ দমন, ভিনদেশি স্পাইদের আটক করা তথা কাউন্টার এসপিওনাজ, এবং হাল আমলে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, যেমন আমাদের দেশের ক্ষেত্রে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো। অন্যদিকে MI6 এর অফিসিয়াল নাম হল সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা SIS। এটি ব্রিটেনের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। এদের মূল কাজ হল ব্রিটেনের বাইরে বা বিদেশে গিয়ে তথ্য সংগ্রহ করা, বিদেশের মাটিতে ব্রিটিশ স্বার্থ রক্ষা করা। আমাদের দেশে যেমন র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। সাহিত্য এবং চলচ্চিত্র জগতের বিখ্যাত চরিত্র জেমস বন্ড এই MI6 এর একজন এজেন্ট। আলারিক প্রথম MI6 এর নজরে আসে যেহেতু চিঠিটা লিসবনে ইন্টারসেপ্ট করা হয়েছিল। তাছাড়া আলারিক ঠিক কোথায় অবস্থান করছে, ব্রিটেনের ভিতরে না বাইরে, সে বিষয়ে তখনও কোনো নিশ্চিত তথ্য ছিল না গোয়েন্দাদের হাতে। ফলে MI5, MI6 দুই সংস্থাই আলারিকের খোঁজ করছিল। আরও 2 দিন পেরিয়ে গেল। পিটারের নিজস্ব স্পাই নেটওয়ার্ক থেকে কোনো খবর আসেনি। লিসবনের এজেন্টরাও আর কোনো তথ্য দিতে পারেনি। MI5 এর অফিসাররা হন্যে হয়ে ঘুরছেন সারা লন্ডন। পিটার কুক তার ডেস্কের উপর রাখা অ্যাশট্রেতে একের পর এক আধপোড়া সিগারেট পিষে ফেলছেন। টানা 3 রাত তিনি ঘুমোতে পারেননি। চোখের নিচে জমেছে কালি, মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে কেবল একটাই নাম, আলারিক। আলারিকের পাঠানো গোটা 3 চিঠি ইন্টারসেপ্ট করা হয়েছে এরই মধ্যে। খোঁজার চেষ্টা চলছে চিঠির মধ্যে লুকিয়ে থাকা সংকেতের ঠিকুজি কুষ্ঠি। কোথাও যদি কোনো ক্লু পাওয়া যায়। কুকের হাতে এখন যে চিঠিটা আছে সেটা পাঠোদ্ধার করা হয়েছে মাত্র ঘন্টা খানেক আগে। চিঠিটা নিয়ে দ্রুত পায়ে ডিরেক্টর জোনসের ঘরে ঢুকল সে। স্যার, স্যার, আলারিকের একটা নতুন চিঠি পাওয়া গেছে। এই যে এই চিঠিটা একটু একটু অদ্ভুত লাগছে স্যার। কোথাকার রিপোর্ট দিয়েছে এবার সে? পোর্টসমাউথ? না স্যার, লিভারপুলেরই। এই দেখুন, এই যে আলারিক লিখছে যে তার 1 নাম্বার এজেন্ট লিভারপুলের পাবে বসে এক ব্রিটিশ নৌসেনার থেকে খবর বের করছে। এই যে এই দেখুন স্যার, এই জায়গাটা। কই দেখি। এজেন্ট 1 গত পরশু সন্ধ্যায় ডক এলাকার কাছে ব্লু লায়ন সারাইখানায় নাবিকদের সাথে মদ্যপান করেছে। তখন পূর্ণিমার চাঁদের আলো রূপোর থালার মতো মার্সি নদীর শান্ত জলে প্রতিফলিত হচ্ছিল। পাশেই দেখা যাচ্ছিল পিয়ার হেডের গ্রিক দেবতার মূর্তি। জোন্স ভুরু কুচকালেন। এতে ভুলের কি আছে কুক? আমি যদিও লিভারপুলের ওদিকটা অত ভালো চিনি না, কিন্তু মার্সি নদীর ব্যাপারটা তো ভুল নয়। কুক মৃদু হাসল। তার জীবনের একটা দীর্ঘ সময় কেটেছে লিভারপুলের ধুলো কাদা মেখে ফুটবল খেলে। সে বলল, স্যার, মাসি নদীর বর্ণনা ঠিক থাকতে পারে, কিন্তু ওই পাব আর স্ট্যাচুর ব্যাপারটা ভুল। ওর এজেন্ট যে পাবে বসেছিল, মানে দ্য ব্লু লায়ন, আমি লিভারপুলের লোকাল ডিরেক্টরি এবং পুলিশ রেকর্ড চেক করেছি। তাছাড়া আমি নিজেও একসময় লিভারপুলে থেকেছি, সেটা আপনি তো জানেনই। ডক এলাকায় দ্য ব্লু লায়ন নামে কোনো পাবই এখন নেই স্যার, কিচ্ছু নেই। আর সব থেকে বড় কথা কি জানেন? সে যে গ্রিক দেবতার মূর্তির কথা লিখেছে লিভারপুল পিয়া হেডে তেমন কোনো মূর্তি নেই। লিভার বার্ডের একটা স্ট্যাচু আছে। নীরবতা নেমে এলো জোন্সের কেবিনে। জোন্স কুকের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর ধীর গলায় বললেন,
এরকম ভুল লেখার কি কারণ হতে পারে? বিষয়টা কিন্তু ঠিক ভুল নয় স্যার। ওই যে ব্লু লায়ন, সেই পাপটা কিন্তু ওখানে ছিল, কিন্তু তা বছর 10 আগে ছিল, এখন ওটা আর নেই। তুমি ঠিক কি বলতে চাইছো? আলারিক বা তার এজেন্ট লন্ডন ঠিকমতো চেনে না? ওরা মিথ্যে খবর পাঠাচ্ছে জার্মানদের? শুধু তাই নয় স্যার, এই চিঠিতে সে লিখেছে যে লিভারপুলের সেই এজেন্ট রাতে ট্রেন ধরে লন্ডনের কিংস ক্রস স্টেশনে ফিরেছে। কিন্তু স্যার, লিভারপুল থেকে আসা সেই ট্রেনগুলো সাধারণত ইউস্টন স্টেশনে নামে, কিংস ক্রসে নয়। যে লোক লন্ডনের বুকে বসে এত বড় গুপ্তচর নেটওয়ার্ক চালাচ্ছে, সে স্টেশনের নাম ভুল করবে? এটা ঠিক বিশ্বাস করতে পারছি না স্যার। কোক, দুটো জিনিস হতে পারে। হয় আলারিক আমাদের সাথে ডাবল গেম খেলছে, অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পাঠাচ্ছে যাতে তাকে আমরা খুব সিরিয়াসলি না নিই, আর নয়তো এই ভুল তথ্যের ভেতর কোনো গোপন কোড লুকিয়ে আছে। সেটার চান্স কম স্যার। আমরা এবং MI5 এর এজেন্টরা বিভিন্নভাবে লেখাগুলোকে যাচাই করে দেখেছি, এর মধ্যে আর কোনো গোপন সংকেত কিন্তু থাকতে পারে না। তাহলে তো এর একটাই মানে দাঁড়ায়। আমার ধারণা আলারিক লন্ডনে নেই। আমারও তাই মনে হচ্ছে এবার। আলারিক কেবল গাইড বুক আর ম্যাপ দেখে দেখেই রিপোর্টগুলো বানাচ্ছে। আসলে সে লিসবনই আছে। আমার ধারণা যে জার্মানদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটা ভুয়ো নেটওয়ার্কের মাধ্যমে। কুকের কথা শুনে ধন্দে পড়ে গেলেন জোন্স। যদি আলারিক লন্ডনেই না থাকে এবং জার্মানদের লাগাতার ভুল তথ্য পাঠাতে থাকে, তবে ব্রিটিশ গোয়েন্দাদের জন্য আদৌ সেটা বিপজ্জনক কিনা সেটাই ভাবছিলেন তিনি। প্রশ্নটা হচ্ছে, আলারিক এমনটা করছে কেন? জার্মানরা যদি টের পেয়ে যায়, তাহলে তো ওকে মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে সরিয়ে দেবে। কি বললে? না, তার আগেই ওকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ স্যার। ঠিক এই সময় লিসবনের এদো গলির একটা সস্তা ঘরে বসে কিছু কাগজ নাড়াচাড়া করছিল হুয়ান পুজল গার্সিয়া। সামনের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে লন্ডনের একটি পুরনো রেলওয়ে টাইম টেবিল, 1935 সালের একটা পর্যটন গাইড এবং কয়েকটা রঙিন পেন্সিল। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে। লিসবনের প্যাচ প্যাচে আবহাওয়ার সঙ্গে তার কাতালান শরীর ঠিক মানিয়ে নিতে পারেনি এখন। একটু আগে সে তার 4 নম্বর কাল্পনিক এজেন্টের একটি রিপোর্ট শেষ করেছে। সেই রিপোর্টই একবার পড়ে দেখছিল কোথাও ভুল আছে কিনা। এজেন্ট 4 জানিয়েছে পোর্টসমাউথে দুটো কেনেডিয়ান নৌজাহাজ হল্ট করেছে। ক্রুদের মুভমেন্ট দেখে মনে হচ্ছে জাহাজগুলো ভূমধ্য সাগর হয়ে ইতালির দিকে এগোবে। বিস্তারিত এখনো জানতে পারেনি আমার এজেন্ট, জানার চেষ্টা চলছে। যত দ্রুত পারা যায় ইতালির বন্দরগুলো সিকিউর করার ব্যবস্থা করুন। হাইল হিটলার, আলরিক। না, কোনো ভুল নেই। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে জানে এই মুহূর্তে বার্লিনে বসে নাজি অফিসাররা তার রিপোর্ট পড়ে ইংল্যান্ডের ম্যাপে পিন বসাচ্ছে, আর লন্ডনে ব্রিটিশ গোয়েন্দারা চুল ছিঁড়ছে তাকে খুঁজে না পেয়ে। সে আসলে আগুনের ওপর দিয়ে হাঁটছে। জার্মানরা যদি বুঝতে পারে যে আলারিক লন্ডনে নেই, তবে তারা ওকে খুঁজে মেরে ফেলবে। আর ব্রিটিশরা যদি তাকে ধরতে পারে, তাহলে নাজি স্পাই হিসেবে বিচার করে নির্ঘাত ফাঁসিতে ঝোলাবে। যদি না সে ব্রিটিশ অফিসারদের পুরো ব্যাপারটা বুঝিয়ে উঠতে পারে। পুজল যদিও ভয় পেল না। বহুদিন আগে স্প্যানিশ গৃহযুদ্ধের সময় এক পাদ্রী তাকে বলেছিলেন, লড়াই করার জন্য এমন এক গোলক ধাঁধা তৈরি করতে হয় যেখানে সত্য আর মিথ্যা একে অপরের ছায়া হয়ে থাকে। ওই পাদ্রী পুজলকে কথাগুলো বলেছিলেন যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য, যাতে পুজল গৃহযুদ্ধে ন্যাশনালিস্ট ফ্রাঙ্কোর পক্ষে অস্ত্র ধরেন। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাও কথাগুলো মনে রেখেছে পুজল।
এদিকে লন্ডনে MI6 দফতরে পিটার কুক তখন আলারিকের চিঠির ভুলগুলো নিয়ে ভাবছিল। যত ভাবছে ততই হাসি পাচ্ছে তার। আলারিক যেই হোক, লোকটার বুদ্ধিমত্তা আর সাহসের তারিফ করতে হয়। বোঝাই যাচ্ছে তার পিছনে বড় কোনো এজেন্সির ডিরেক্ট হাত নেই। একাই সে বোকা বানাচ্ছে জার্মানদের। ড্রয়ার থেকে একটা নতুন ফাইল বের করল কুক। তার উপর লাল কালি দিয়ে লিখল, সাবজেক্ট অ্যালারিক, স্ট্যাটাস আননোন, লোকেশন পসিবলি বিয়ন্ড দ্য শ্যাডোজ। নিজের কাছেই একটু কাব্যিক শোনালো শেষ লাইনটা। সেটা কেটে আবার সে লিখল, লিসবন, পর্তুগাল। হ্যাঁ, হুয়ান পুজল গার্সিয়াই অ্যালারিক, জার্মান স্পাই, যে প্রতিনিয়ত ভুল তথ্য পাঠাচ্ছিলেন জার্মানিকে। পুজলকে স্পাই জগতের হাইজেনবার্গ বলা যেতে পারে। না, মেধার তুলনা আমি করছি না। তুলনা টানা যেতে পারে দুজনের কাজের গতি প্রকৃতিতে। আইনস্টাইন সহ গোটা ইউরোপের তাবর তাবর বিজ্ঞানীরা যখন ভিড় করলেন আমেরিকায়, কাজ শুরু করলেন ম্যানহাটন প্রজেক্টে, হাইজেনবার্গ এবং অল্প কয়েকজন জার্মান বিজ্ঞানী রয়ে গেলেন জার্মানিতেই। হিটলার পারমাণবিক বোমা তৈরির দায়িত্ব দিলেন তাদের ওপর, কিন্তু বোমা বানানোর বদলে তারা প্রতিদিন মিথ্যে বৈজ্ঞানিক ইনফরমেশন পাঠাচ্ছিলেন নাজি অফিসারদের, যাতে কোনোদিন কোনোভাবেই বোমা তৈরি না হয়। পুজল ঠিক এই কাজটাই করছিলেন। ব্রিটিশ নৌ আর বিমান বাহিনীর মুভমেন্টের একের পর এক ভুল তথ্য পাঠাচ্ছিলেন মাদ্রিদে, যাতে মিত্রবাহিনীর গতিবিধির প্রকৃত সত্য জার্মানি জানতে না পারে। আমাদের আজকের এই কাহিনীকে 3টি প্রশ্নে ভাগ করা যেতে পারে: কে, কেন আর কিভাবে। কে, সে উত্তর ইতিমধ্যেই আমরা জেনে গেছি, হুয়ান পুজল গার্সিয়া। এবার জানব কেন। তার জন্য আমাদের বছর 5 পিছিয়ে যেতে হবে। পাড়ি দিতে হবে পর্তুগালের পাশের দেশ স্পেনে। 1936 সাল। কাতালান প্রদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে শুরু হবে আমাদের কাহিনীর দ্বিতীয় ভাগ। বার্সেলোনা শহর থেকে 70 কিলোমিটার উত্তরের একটা গ্রাম। এই গ্রামেই পুজলের জন্ম এবং বেড়ে ওঠা। বাধ্যতামূলক আর্মি সার্ভিস শেষ করে বছর 2-3 হলো গ্রামে ফিরেছে পুজল। তার বাবা নেই, বাড়িতে কেবল মা আর বোন। পারিবারিক মুরগি খামারের ব্যবসাটাই আবার শুরু করেছিলেন তিনি। পয়সাও মন্দ আসছিল না, যদিও খুব বেশি দিন ব্যবসা করা হলো না তার। চার্চের ক্ষমতাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচনে জিতে সরকার গঠন করল সাম্যবাদী রিপাবলিকান পপুলার ফ্রন্ট। সরকার গঠনের পর কমিউনিস্ট নেত্রী ডলোরেস ইবারুরি, যিনি লা প্যাসিওনারিয়া নামেই পরিচিত ছিলেন, এক জ্বালাময়ী ভাষণ দিলেন মাদ্রিদের রাজপথে। তার বলা কথাগুলোই গৃহযুদ্ধের সময় রিপাবলিকানদের প্রধান স্লোগান হয়ে উঠেছিল। সাথী, আর চুপ করে বসে থাকা যাবে না। জেগে ওঠো, জেগে ওঠো আমার শ্রমিক কৃষক দেশবাসী। আমাদের দেশের স্বাধীনতা আর প্রজাতন্ত্র আজ বিপন্ন। ফাঁসিবাদী ঘাতকরা এগিয়ে আসছে, ওদের সফল হতে দেওয়া যাবে না। হাঁটু গেড়ে মাথা নিচু করে বেঁচে থাকার চেয়ে নিজের 2 পায়ে দাঁড়িয়ে শত্রুর চোখে চোখ রেখে মরা অনেক ভালো। মাস वाले मोrir de pie que vivir de rodillas no pasaron। সালের ফেব্রুয়ারির নির্বাচনেই সলতে পাকানো হয়েছিল গৃহযুদ্ধের। বামপন্থী জোট ক্ষমতা এলে ডানপন্থী দলগুলো এবং সেনাবাহিনী ভয় পেয়ে যায়।
তারা মনে করেছিল স্পেন খুব শিগগিরই সোভিয়েত ইউনিয়নের মতো একটা কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হবে। বিপন্ন হবে চার্চের ক্ষমতা, অভিজাত শ্রেণীর বিলাসিতা। নড়ে চড়ে বসল তারা। ফ্যাসিস্ট হিটলার আর মুসোলিনির মদতে বছর ঘুরতে না ঘুরতেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল স্পেনের সেনাবাহিনীর একাংশ, যাদের নেতৃত্ব দিলেন ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। শুরু হলো এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, যে যুদ্ধের শেষে মারা যাবে প্রায় 5 লক্ষ সাধারণ মানুষ। স্পেনের এই গৃহযুদ্ধকে অনেক ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়াযুদ্ধ বলে থাকেন। আদতে এই যুদ্ধ ছিল হিটলারের নিত্য নতুন সমরাস্ত্র পরীক্ষা করে দেখার যুদ্ধ। যুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যেই পোলের মুরগি খামার শ্মশানে পরিণত হলো। ভোরের যে সময়টাতে মুরগিদের কোলাহলে চারপাশ মুখরিত থাকত, সেখানে এখন কেবল দূর থেকে ভেসে আসা কামানের শব্দ আর বারুদের গন্ধ। ওয়ান পুজল গার্সিয়া খামারের ভাঙা বেড়ার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। নীল আকাশে এক ঝাঁক বোমারু বিমান উড়ে যাচ্ছে পূব থেকে পশ্চিমে। তার হাতে থাকা এক মুঠো দানা সে আনমনে মাটিতে ছড়িয়ে দিল। কখন যেন ছোট বোন এলিনা ছুটে এসে দাঁড়িয়েছে পিছনে। এলেনার বয়স বছর 15, পুজলের চেয়ে 10 বছরের ছোট। তার চোখে মুখে আতঙ্ক, পরনের ফ্রক ধুলি ধূসরিত, অনাদরের চুলে হালকা জট পাকিয়ে গেছে। পুজল ধীর গলায় বলল, ওরা বাকি মুরগিগুলোকেও নিয়ে গেল এলিনা। বলল সৈন্যদের প্রোটিন দরকার। এলিনা দাদার হাত চেপে ধরে চোখ বড় বড় করে বলল, চলো ভেতরে চলো, মা কাঁদছে। রিপাবলিকান গার্ডরা আবার এসেছিল, ওরা তোমার খোঁজ করছে। মাকে বলে গেছে এবার যদি তুমি যুদ্ধে না যাও তাহলে বাড়ির সবাইকে ধরে নিয়ে যাবে। বলেছে আমরা যদি পালানোর চেষ্টা করি ওরা ঠিক খুঁজে বের করবে। পুজল তিক্ত হাসি হাসল। ক্রমশ শক্ত হয়ে উঠল তার চোয়াল। পালাবো? এই দেশ থেকে পালানোর কোনো জায়গা নেই এলিনা। একদিকে ফ্যাসিস্ট ফ্র্যাঙ্কো, অন্যদিকে উগ্র সাম্যবাদ, মাঝখানে আমরা। পালিয়ে কোথায় যাব? স্পেনের মানুষ তখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে ছিল পুরনো স্পেন, যারা রাজতন্ত্র, ক্যাথলিক চার্চ এবং স্প্যানিশ ঐতিহ্যে বিশ্বাস করত। অন্যদিকে নতুন স্পেন, যারা আধুনিক গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মহীন রাষ্ট্র গড়তে চেয়েছিল। স্পেনের সমাজ এবং রাজনীতিতে তখন চার্চের ক্ষমতা ছিল অপরিসীম। বামপন্থী রিপাবলিকান সরকার ক্ষমতায় এসে চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মের প্রভাব কমানোর চেষ্টা করে। এর ফলে ধর্মপ্রাণ রক্ষণশীল মানুষরা ক্ষুব্ধ হয়ে ওঠে। অন্যদিকে উগ্র বামপন্থীরা প্রতিবাদ স্বরূপ অনেক গির্জা পুড়িয়ে দেয় এবং পাদ্রীদের ওপর আক্রমণ চালায়। স্পেনে সেই সময় মুষ্টিমেয় কিছু জমিদার এবং চার্চের হাতেই ছিল অধিকাংশ জমি জমা। সাধারণ কৃষক এবং শ্রমিকরা চরম দারিদ্র্যে দিন কাটাচ্ছিল। রিপাবলিকানরা যখন জমি সংস্কারের মাধ্যমে কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন অভিজাত শ্রেণী এবং সেনাবাহিনী একজোট হয়ে বিদ্রোহ শুরু করে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে। অবশ্য স্প্যানিশ গৃহযুদ্ধ শুধু স্পেনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি হয়ে উঠেছিল নাৎজিবাদ বনাম সাম্যবাদের এক আন্তর্জাতিক মহড়া। আগেই বলেছি, জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনি সরাসরি ফ্র্যাঙ্কোর ন্যাশনালিস্ট বাহিনীকে অস্ত্র এবং বিমান দিয়ে সাহায্য করে যাচ্ছিল, আর সোভিয়েত ইউনিয়ন আর মেক্সিকো সাহায্য করছিল
রিপাবলিকানদের। যুদ্ধের ডামাডোলে যৌবন কাটানো পুয়ল দেখতে পাচ্ছিল তার দেশটা একটা পাগল কুকুরের মতো নিজের লেজ কামড়াচ্ছে। একদিকে চার্চের পাদ্রীরা অভিশাপ দিচ্ছে গণতন্ত্রকে, অন্যদিকে কারখানার শ্রমিকরা গির্জা পোড়াচ্ছে সাম্যবাদের নামে। যে রুটি আর জমির জন্য লড়াই শুরু হয়েছিল, সেই ধুলো মাখা জমিতে এখন কেবল রক্তের আলপনা। শেষ পর্যন্ত পুজলকে যুদ্ধে যোগ দিতে হলো পরিবারের কথা ভেবে। রিপাবলিকান আর্মির লোকজন স্পেনের ঘরে ঘরে গিয়ে সৈন্য জোগাড় করত, যারা যুদ্ধে যোগ দিতে চাইত না তাদের উপর নেমে আসত অকথ্য অত্যাচার। রিপাবলিকান সেনাবাহিনী পুজলকে রিক্রুট করে ফ্রন্টে পাঠিয়ে দিল। পরীক্ষার ভেতরে বৃষ্টির জল আর কাদার মধ্যে বসে থাকতে থাকতে একদিন এক সহযোদ্ধা পাকো তাকে জিজ্ঞেস করল, পুজল, আমি দেখেছি তুমি কখনো বন্দুক চালাও না, আর গুলি ছুঁড়লেও যেখানে শত্রু সৈন্য নেই সেদিকে বা আকাশের দিকে ছোঁড়ো। কেন, তোমার কি আমাদের এই যুদ্ধে বিশ্বাস নেই? আমি বিশ্বাস রাখতাম যতক্ষণ না আমি দেখতে পেলাম রিপাবলিকান সৈন্যরা সাম্যবাদের নামে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। এ তো আমারই দেশ, আমার দেশের মাটি, এরা সবাই স্প্যানিশ। আমি কিভাবে ওদের মারব? এত ঘৃণা আমার ভিতরে নেই প্যাকো। ঘৃণা? ওরা আমাদের শত্রু পুজল। ওদের যদি মারতে না পারি তাহলে স্পেনে ফ্রাঙ্কোর মতো ফ্যাসিস্ট ক্ষমতায় বসবে। সমগ্র স্পেন হিটলারের হাতের পুতুল হয়ে যাবে। না প্যাকো, কেউ জন্মগতভাবে কারো শত্রু হয় না। মানুষের ওপর একটা আদর্শ চাপিয়ে দেওয়া হয়, আর মারতে যদি হয় তাহলে আমি ফ্র্যাঙ্কোকে মারবো, হিটলারকে মারবো। কিন্তু ওই যে শত্রুর ফ্রন্টে যারা অস্ত্র হাতে বসে আছে ওদেরকে মারবো না, কারণ ওরা হয়তো আমার মতোই কোনো মুরগি খামারি ছিল। আজ ওরা আমাকে মারতে চাইছে কারণ ওদেরকে বলা হয়েছে যে আমি নাস্তিক। আমাদের মতো মানুষকে বলা হয়েছে যে ওরা ফ্যাসিস্ট। দেখো, ওরা হয়তো এই কথাগুলো বিশ্বাস করেছে, কিন্তু আমি তো করিনি, কারণ আমি নির্বোধ নই। পাকো মাথা চুলকে বলল, তুমি খুব অদ্ভুত কথা বলো। তোমার সঙ্গে কথা বললে মনে হয় যে যুদ্ধটা একটা বড় তামাশা। তামাশাই তো, তামাশা। কিন্তু এই তামাশার দর্শক আমরা নই, আমরা এর শিকার। হয়তো দেখা গেল যুদ্ধ শেষে আমি বা তুমি, আমরা কেউই বেঁচে থাকলাম না। বলো তো, ঈশ্বরের এই পৃথিবীতে যতদিন পারা যায় বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছু আছে কি? কিন্তু যুদ্ধ না করলেও তো আমরা হেরে যাব, ওরা জিতে যাবে। তখন ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। তুমি যুদ্ধ করো প্যাকো, আমি তো তোমাকে বারণ করছি না। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কেন আমি গুলি চালিয়ে ওদের খুন করছি না, তাই এতগুলো কথা বললাম। এমনটা নয় যে তুমিও আমার মতো চিন্তা ভাবনা করবে, আমি সেটা বলছিও না। কিন্তু প্যাকো, মনে রেখো, একটা বুলেট কেবল একজনের শরীর ছিদ্র করতে পারে, কিন্তু একটা নিখুঁত মিথ্যে আস্ত সেনাবাহিনীকে ভুল পথে পাঠিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারে। যদি সত্যিই কোনোদিন আমি যুদ্ধ করি, তাহলে দ্বিতীয় উপায়টাতেই করব। পাকো যদিও দেখে যেতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুজল সত্যি সত্যি দ্বিতীয় পথে হেঁটে জার্মান সেনাদের কি হালটাই না করেছিল। পুজলের সঙ্গে এই কথাবার্তার মাসখানেক পরেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। (1938 সালের এক বর্ষণমুখর রাত। পুজলের ইউনিটে তখন চরম বিশৃঙ্খলা। খবর এসেছে ফ্র্যাঙ্কোর বাহিনী খুব কাছে চলে এসেছে। চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালে। ফ্র্যাঙ্কোর বাহিনীর হাতে অত্যাধুনিক সমরাস্ত্র। জার্মানির অসংখ্য অস্ত্র কারখানায় তৈরি হয়ে নিমেষের মধ্যে চলে আসছে ওদের হাতে।
অন্যদিকে রিপাবলিকানদের হাতে পুরনো দিনের রাশিয়ান গোলা বারুদ। পরাজয় যে নিশ্চিত তা সাধারণ সৈন্যরা বুঝতে না পারলেও পপুলার ফ্রন্টের বড় বড় নেতা নেত্রীরা ততদিনে বুঝে গেছেন। সেই রাতে একটা দুঃসাহসী সিদ্ধান্ত নিল পুজল। সে তার ইউনিটের কমান্ডার ক্যাপ্টেন রামনের তাঁবুতে গিয়ে বলল, ক্যাপ্টেন, আমাকে লজিস্টিক সাপ্লাইয়ের জন্য গ্রামে যেতে হবে। খাবারের মজুদ প্রায় শেষ। দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যেটা বলল পুজল। ক্যাপ্টেন রামন ক্লান্ত গলায় বললেন, যাও, কিন্তু মনে রাখো যদি ফিরে না আসো তাহলে কিন্তু। আমি ফিরে আসবো ক্যাপ্টেন। কথা শেষ করে স্যালিউট ঠুকে বেরিয়ে গেল পুজল। যদিও সে কোনো গ্রামেই গেল না রসদ সংগ্রহ করতে, বরং হাঁটতে শুরু করলো ফ্রন্ট লাইনের দিকে। মাঝে বিস্তীর্ণ প্রান্তর, যাকে সবাই ডেড জোন নামে জানে। অন্ধকারে গা ঢাকা দিয়ে সে যখন হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল, তখন হঠাৎ সার্চ লাইটের জোরালো আলো এসে পড়ল তার উপর। সামনের টাওয়ার থেকে আওয়াজ ভেসে এলো, থামো, হাত উপরে তোলো। পুজল দুহাত উপরে তুলল। তার সামনে ফ্র্যাঙ্কোর ন্যাশনালিস্ট বাহিনীর 3 জন সৈন্য বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। এক সৈনিক গর্জে উঠল, কে তুমি? পুজল ঘাবড়ালো না। গত কয়েক মাসে ঢের যুদ্ধ দেখেছে সে। এখন সে আর বন্দুক দেখলে ভয় পায় না। খুব শান্তভাবে উত্তর দিল, আমি আপনাদের সাহায্য করতে এসেছি। আমি জানি রিপাবলিকানরা কোথায় তাদের নতুন আর্টিলারি বসাচ্ছে। সৈনিকরা একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে একজন পুজলের গালে সজোরে একটা চর কষালো। মিথ্যেবাদী! তোদের মতো ইঁদুরদের আমরা খুব ভালো করে চিনি। তাল সামলাতে না পেরে পুজল মাটিতে পড়ে গেল, যদিও ভয় পেল না। রিপাবলিকানদের নৃশংসতা দেখে দেখে তার মন থেকে ভয় নামক বস্তুটা অনেক আগেই উবে গেছে। পুজলকে নিয়ে যাওয়া হলো ন্যাশনালিস্টদের কনসেন্ট্রেশন ক্যাম্পে। পুজল আশা করেছিল ন্যাশনালিস্টরা হয়তো দেশের জনগণের কথা ভাবে, হয়তো তারা দেশের শান্তি ফিরিয়ে আনবে। পুজলকে দিন রাত জেরা করা শুরু হলো কনসেন্ট্রেশন ক্যাম্পে। একদিন এক অফিসার কর্নেল গার্সিয়া তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তুমি আগে রিপাবলিকানদের দলে ছিলে? হ্যাঁ ছিলাম। তাহলে এখন আমাদের পক্ষ নিতে চাও কেন? নাকি ওদের হয়ে স্পাইং করতে এসেছো? কর্নেল, আমি দেখেছি রিপাবলিকানরা কিভাবে গির্জা পুড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষকে হত্যা করছে, কিভাবে আমার পরিবারকে কষ্ট দিয়েছে। আমি কেবল এমন একটা স্পেন চাই যেখানে শৃঙ্খলা থাকবে, শান্তি থাকবে। কর্নেল হাসলেন। একটা চুরুট ধরিয়ে তিনি বললেন, শৃঙ্খলা? আমরা তো সেটাই চাইছি। তুমি কি করতে পারবে আমাদের জন্য? যা বলবেন আমি তাই করব। পুজল ভেবেছিল সত্যি সত্যি হয়তো ন্যাশনালিস্ট বাহিনী দেশে শান্তি আনবে, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সে দেখল শৃঙ্খলার নামে এরাও সারা দেশ জুড়ে এক সুপরিকল্পিত নরমেধ যজ্ঞ চালাচ্ছে। তিনি বুঝতে পারলেন যুদ্ধের উন্মাদনা এমন এক জিনিস যা মানুষকে মুহূর্তে হিংস্র শাপতে বদলে দেয়। যা দেখে পুজল সব থেকে বেশি আটকে উঠেছিল তা হল ক্লিনজিং বা শুদ্ধিকরণ অভিযান। এক শান্ত দুপুরে তিনি দেখলেন একদল বৃদ্ধ কৃষক আর একজন স্কুল শিক্ষককে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে। তাদের অপরাধ, তারা রিপাবলিকানদের খাবার দিয়েছিল। কোনো বিচার নেই, কোনো কৈফিয়ত নেই। এক অফিসারের হাতের ইশারায় মেশিন গান গর্জে উঠল। পুজলের চোখের সামনে নিরপরাধ মানুষগুলোর প্রাণহীন ঝাঁঝরা দেহ লুটিয়ে পড়ল মাটিতে। ন্যাশনালিস্ট সৈন্যরা তখন হাসাহাসি করছে আর চুরুট টানছে। আরেকদিন পুজল দেখল গ্রামের এক বৃদ্ধ লাইব্রেরিয়ানকে টেনে হিচড়ে নিয়ে এসেছে সৈন্যরা, কারণ তার আলমারিতে
ভলতেয়ারের বই পাওয়া গেছে। ফ্রাঙ্কোর ফ্যালেঞ্জিস্ট বাহিনীর এক অফিসার একটাও কথা না বলে নিজের রিভলভার থেকে বৃদ্ধের কপালে গুলি ছুড়ল। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন ওই বৃদ্ধ। সবচেয়ে মর্মান্তিক ছিল গির্জার দ্বিচারিতা। একদিকে পাদ্রীরা ঈশ্বরের নাম নিয়ে ফ্রাঙ্কোর বাহিনীকে আশীর্বাদ করছেন, আর ঠিক তার পেছনেই গির্জার দেওয়ালের আড়ালে বন্দীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে। পবিত্রতা আর নৃশংসতার এই সহাবস্থান দেখে আঁতকে উঠেছিল পুজল। বুঝতে পেরেছিল রিপাবলিকানদের ক্যাম্প থেকে পালিয়ে এসে যে শান্তির খোঁজ সে করেছিল তা এই ফ্রাঙ্কোর বাহিনী কোনোদিনই তাকে দিতে পারবে না। 1939 সালের 1 এপ্রিল স্পেনের গৃহযুদ্ধ শেষ হল। রিপাবলিকানদের সরিয়ে হিটলার আর মুসলিনির সহায়তায় ক্ষমতায় বসলেন ফ্রাঙ্কো। পুজল যদিও এই জয় মেনে নিতে পারল না, ততদিনে তার মোহভঙ্গ হয়েছে। মাদ্রিদের অলিতে গলিতে যখন ফ্রাঙ্কোর জয়ধ্বনি হচ্ছে, পুজল তখন ভিড়ের মাঝে দাঁড়িয়ে দেখছিল অজস্র লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারপাশে। মাদ্রিদের রাস্তায় দাঁড়িয়ে হুঙ্কার দিলেন ফ্রাঙ্কো, স্পেন আজ আবার এক হয়েছে, কারণ আমাদের বন্দুকে লেগেছিল ঈশ্বরের আশীর্বাদ। আমাদের এই জয় কেবল সামরিক জয় নয়, এ হলো মিথ্যের বিরুদ্ধে সত্যের জয়, শয়তানের বিরুদ্ধে ঈশ্বরের জয়। ক্রুসেড! 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 আমরা স্পেনকে এমন ভাবে গড়ে তুলব যেখানে ভিন্ন মতের কোনো স্থান থাকবে না। শত্রুরা পরাজিত হয়েছে, কিন্তু তারা যেন মনে না করে যে লড়াই শেষ। এখন সময় হয়েছে যারা স্পেনের পবিত্র মাটিকে কলুষিত করেছিল তাদের সমূলে বিনাশ করার। যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের আর কোনো রেহাই নেই। বন্দুকের গুলিতে যে শান্তি আজ অর্জিত হয়েছে তা বজায় রাখার জন্য প্রয়োজনে আমরা আরো রক্ত ঝরাতে দ্বিধা করব না। সেদিন পুজল বুঝেছিল স্পেনের এই ক্ষত কোনোদিন শুকোবে না। সে তার পকেটে থাকা ন্যাশনালিস্টদের দেওয়া পরিচয়পত্রটা ছিঁড়ে ফেলে বাড়ির দিকে পা চালালো। হিটলার, ফ্রাঙ্কো এরা সবাই একটা বিশাল মিথ্যের উপর দাঁড়িয়ে রয়েছে। আর শুধু তারা নয়, তারা দাঁড় করিয়েছে দেশবাসীকে ওই মিথ্যের উপর। অচিরেই এই মিথ্যের পাহাড় ভাঙবে। সাধারণ মানুষ খুব বেশি দিন ফ্যাসিজমের আফিম খেয়ে ঝিমিয়ে পড়ে থাকবে না। ওই দিনটাই ছিল হুয়ান পুজল গার্সিয়ার জীবনের মোড় ঘোরানো দিন। সাধারণ মুরগি খামারের এক সামান্য চাষি সেদিন মনে মনে শপথ নিয়েছিলেন যেভাবেই হোক যে কোনো ধরনের উগ্রবাদের বিপক্ষে দাঁড়াবেন তিনি আজীবন। গণতন্ত্র ছাড়া আর কোনো শাসনযন্ত্রের উপর বিশ্বাস অবশিষ্ট ছিল না পুজলের। 1939 এপ্রিলে গৃহযুদ্ধ শেষ হল স্পেনে। ঠিক তার 3 মাস পর 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করল হিটলার। তার 2 দিন পর অর্থাৎ 3 সেপ্টেম্বর ব্রিটেন আর ফ্রান্স যুদ্ধ ঘোষণা করল জার্মানির বিরুদ্ধে। শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরও পাওয়া গেল। কেন পুজল জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট হিটলারকে বোকা বানাতে চেয়েছিলেন? এবার আমরা জানব কিভাবে কাজটা করেছিলেন পুজল। তার জন্য একটা বছর এগিয়ে আসতে হবে আমাদের। মাদ্রিদ 1940। স্প্যানিশ গৃহযুদ্ধের ক্ষত তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি পুজলের মন থেকে। এরই মধ্যে ইউরোপের আকাশে ঘনিয়ে এসেছে আরো বড় এক দুর্যোগের মেঘ। হিটলারের নাজি বাহিনী পোল্যান্ড, ফ্রান্স গ্রাস করে
এবার ব্রিটেনের দিকে হাত বাড়িয়েছে। মেইনল্যান্ড ইউরোপে ইংল্যান্ডের যত সেনা ছিল তার একটা বড় অংশ মারা পড়েছে নাজি বাহিনীর হাতে। বাকিদের ফেরত যেতে হয়েছে নিজেদের দেশে। ডানকার্ক সৈকতের এই ঘটনার কথা শুরুতেই একবার বলেছি আপনাদের। জার্মান বাহিনী যখন ঝড়ের গতিতে ফ্রান্স আক্রমণ করে, তখন ব্রিটিশ এবং ফরাসি সেনারা পিছু হটতে হটতে উত্তর ফ্রান্সের ডানকার্ক বন্দরে গিয়ে আটকা পড়ে। তাদের একদিকে উত্তাল সমুদ্র আর 3 দিক ঘিরে ফেলেছিল নাজি প্যান্সার ডিভিশন। প্রায় 4 লক্ষ সেনা সমুদ্র সৈকতে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছিল। যদিও কোনো এক অজানা কারণে চূড়ান্ত আক্রমণের ঠিক আগের মুহূর্তে হিটলার তার বাহিনীকে 3 দিনের জন্য হল্ট করার নির্দেশ দেন। আর এই সময়টুকুই মিত্র শক্তির জন্য আশীর্বাদ হয়ে আসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল জানতেন বড় বড় যুদ্ধজাহাজ দিয়ে এত মানুষকে অগভীর সমুদ্র থেকে উদ্ধার করা এক কথায় অসম্ভব। ব্রিটিশ সরকার তখন রেডিওতে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইল। আমাদের বীর সৈন্যরা ফ্রান্সের ডানকার্ক সমুদ্র সৈকতে শত্রুপক্ষ দ্বারা পরিবেষ্টিত। আমরা তাদের একা ছেড়ে দিতে পারি না। আমাদের সবগুলো যুদ্ধজাহাজ ডানকার্কের অগভীর জল অবধি পৌঁছতে পারছে না। আমি তাই আজ দেশের প্রতিটি নাগরিককে এই যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। যাদের কাছে ছোট নৌকা, মাছ ধরার ট্রলার, ব্যক্তিগত ইয়ট বা স্টিম লঞ্চ আছে, তাদের প্রতি আমার অনুরোধ, রয়্যাল নেভির সঙ্গে আপনারাও নৌকো নিয়ে সমুদ্র পাড়ি দিন। নৌবাহিনীকে সাহায্য করুন আমাদের ছেলেদেরকে ঘরে ফিরিয়ে আনতে। এটা আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াই। এরপর যা ঘটেছিল তা ইতিহাসে বিরল। সাধারণ মানুষ তাদের ছোট ছোট মাছ ধরার নৌকা, প্রমোত্তরী, এমনকি লাইফ বোট নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। প্রায় 850 ব্যক্তিগত নৌযান নিয়ে ব্রিটিশ নাগরিকরা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ডানকার্কের সৈকতে পৌঁছয় তাদের সেনাদের ফিরিয়ে আনার জন্য। লুফটওয়াফের ভয়াবহ বোমাবর্ষণের মধ্যে দিয়ে এই ছোট ছোট নৌকাগুলো রয়্যাল নেভির সঙ্গে মিলে প্রায় 3,38,000 সেনাকে ইংল্যান্ডে ফিরিয়ে আনে। ডানকার্কে যখন এই ঘটনা ঘটছে, তার কয়েকদিন পর হুয়ান পুজল গার্সিয়া বেরিয়ে পড়লেন মাদ্রিদের উদ্দেশ্যে। অদ্ভুত এক জেদ ভর করেছে তার চোখে। এমনিতেই হিটলারকে তিনি অপছন্দ করতেন। ডানকার্ক বন্দরে উদ্ধার কার্য চালানোর সময় লুফটওয়াফের আচমকা আক্রমণ প্রায় 60,000 ব্রিটিশ সেনা আর ফরাসি সেনার মৃত্যু ডেকে আনে। এই খবর পুজলকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তিনি সোজা চলে গেলেন মাদ্রিদের ব্রিটিশ দূতাবাসে। সঙ্গের সুটকেসে একটা চামড়ার ফাইল, যাতে যৎসামান্য দলিলপত্র আর একরাশ পরিকল্পনা। গেটের রক্ষী তাকে থামিয়ে কর্কশ স্বরে জিজ্ঞেস করল, কি চাই? আমি ভেতরে যেতে চাই, জরুরি কাজ আছে। কি কাজ? এভাবে এখানে বলা যাবে না। কোনো অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। অনেক কষ্টে ভেতরে যাওয়ার অনুমতি মিলল। একটা ছোট্ট কামরায় তাকে বসিয়ে রাখা হলো। দীর্ঘ 2 ঘন্টা পর একজন ব্রিটিশ আধিকারিক মিস্টার চ্যাপম্যান ঘরে ঢুকলেন। তার চোখে মুখে এক ধরনের তাচ্ছিল্য খেলা করছে। নিতান্ত অবহেলা মেশানো কণ্ঠে চ্যাপম্যান বললেন, হ্যাঁ বলুন মিস্টার গার্সিয়া, কি বলতে চান? আই ডোন্ট হ্যাভ আ লট অফ টাইম। বুঝতেই পারছেন, যুদ্ধ চলছে, রাইট? আমি জানি সিনিয়র, এই যুদ্ধে আমি আপনাদের সাহায্য করতে এসেছি। হোয়াট কাইন্ড অফ সাহায্য? আমি আপনাদের হয়ে জার্মানদের উপর নজরদারি করতে চাই। কেন? ওয়াই? আপনার সরকার তো হিটলারের খুব কাছের লোক। আপনারা, আই মিন, গোয়িং অ্যাগেন্স্ট দ্য গভর্নমেন্ট? কারণ আমি জানি ফ্যাসিজম কি জিনিস। স্পেনে যা দেখেছি তা গোটা পৃথিবীতে ঘটুক, এটা আমি চাই না।
আমি আপনাদেরকে তথ্য দেব, যা যা আমি জোগাড় করতে পারি। চ্যাপম্যান হাসলেন, অত্যন্ত অপমানজনক হাসি। ওই হাসি দেখেই পুজল আন্দাজ করতে পারলেন না চ্যাপম্যান কি বলতে চাইছেন। ওয়েল দেখুন মিস্টার পুজল, আপনি একটা সাধারণ স্প্যানিশ সিটিজেন, আপনার কোনো প্রায়র স্পাই ট্রেনিং নেই, আর আপনি তো ইংলিশও ভালো করে বলতে পারেন না। এই যুদ্ধের বাজারে আমি আপনাকে বিশ্বাস করব কেন? কিন্তু সিনিয়র, আমি দেখুন, আপনাকে আমি আগে বলেছি আই ডোন্ট হ্যাভ আ লট অফ টাইম। আপনি একটা কাজ করুন, আপনি ফিরে যান। চ্যাপম্যান আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এমবেসির অফিস থেকে বেরিয়ে পুজল দেখলেন বৃষ্টি নেমেছে। মাদ্রিদের বৃষ্টি ভেজা রাস্তায় তিনি যখন হাঁটছিলেন, মনে হচ্ছিল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তিনি ঘৃণা করেন একনায়কতন্ত্রকে, অথচ যাদের তিনি সাহায্য করতে চাইলেন তারা তাকে ছুঁড়ে ফেলে দিল। বাড়িতে ফিরে পুজল দেখলেন তার স্ত্রী সোফিয়া জানলার ধারে বসে গুনগুন করে গান গাইছেন। ঘরের আলো বেশ কম। পুজল সোফায় ধপ করে বসে পড়লেন। ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে সোফিয়া। ওরা ভেবেছে আমি জার্মান স্পাই। সোফিয়া স্বামীর কাছে এসে বসলেন, তার হাতটা ধরে ধীর গলায় বললেন, তুমি ঠিক কি চাইছো আমায় একটু স্পষ্ট করে বলো না। আমি শান্তি চাই, আর কিচ্ছু না। যথেষ্ট যুদ্ধ আমি দেখেছি। হিটলার আর ফ্র্যাঙ্কো আলাদা কেউ না, বরং হিটলার আরো ভয়ানক, আরো ভয়ঙ্কর। যে ক্ষমতার জন্য নিজের দেশের মানুষকে হত্যা করতে পারে, কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাতে পারে, সে তো একটা পশুর চেয়েও অধম। যেভাবেই হোক হিটলারকে সরাতে হবে। সেই জন্যই আমি ব্রিটিশদেরকে সাহায্য করতে চাই। কিন্তু ব্রিটিশরাও তো সারা পৃথিবীতে কলোনি বানিয়ে মানুষকে অত্যাচার করছে। এটাই তো যুদ্ধের মজা। পুজল মুচকি হাসলেন, বললেন, যুদ্ধে আদতে কোনো পক্ষই জেতে না। এই যুদ্ধ শেষে দেখবে ব্রিটিশ অর্থনীতি ভেঙে পড়বে, কলোনিগুলোও একে একে হাতছাড়া হয়ে যাবে। দেখে নিও। কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের দরকার হিটলারকে হারানো, নয়তো আবার নতুন করে কোনো কলোনি তৈরি করবে হিটলার। স্বামীর কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে ভাবলেন সোফিয়া। তারপর বললেন, তুমি যদি ওদের কাছে সরাসরি না যেতে পারো তাহলে জার্মানদের কাছে যাও। ওদের বিশ্বাস অর্জন করে মিথ্যে তথ্য দিতে থাকো। ব্রিটিশরা ঠিক তোমাকে খুঁজে নেবে, দেখো। পুজল কিছুক্ষণ চুপ করে রইলেন। এক অদ্ভুত অন্ধকার পরিকল্পনা তার মাথায় দানা বাঁধতে শুরু করেছে। তুমি বলতে চাইছো আমি নিজেকে একজন নাৎসি সমর্থক হিসেবে ওই জার্মানদের সামনে তুলে ধরব? সোফিয়া মাথা নাড়লেন। তোমাকে শয়তানের সাথে সন্ধি করতে হবে পুজল। যদি ঈশ্বর তোমার কথা না শোনে তবে শয়তানের কানে ভুল মন্ত্র দাও। কয়েকদিন পর পুজল হাজির হলেন মাদ্রিদের জার্মান দূতাবাসে। রিসেপশনে নিজের আসল নাম লুকিয়ে কেবল খুয়ান পুজল নামে পরিচয় দিলেন। জার্মান এম্বাসির পরিবেশ ব্রিটিশ দূতাবাসের চেয়ে অনেক বেশি থমথমে আর গম্ভীর। চারিদিকে হিটলারের ছবি আর স্বস্তিকা চিহ্ন। পুজল তার অভিনয় দক্ষতা পুরো মাত্রায় কাজে লাগালেন। তিনি যখন জার্মান অফিসার গুস্তাভ লয়েন্সের সামনে গিয়ে বসলেন, তার চোখে ছিল এক উগ্র উন্মাদনা, ঠিক যেমনটি নাৎজিরা পছন্দ করে। পুজল হাত তুলে অভিবাদন জানালেন। হাইল হিটলার! হাইল হিটলার! সিনিয়র পুজল, আপনি আমাদের হয়ে লন্ডনে কাজ করতে চান, তাই তো? কিন্তু কেন? পুজল তার মুখভঙ্গি এমন ভাবে পাল্টে ফেললেন যেন তিনি এক গভীর প্রতিশোধের নেশায় মত্ত। স্প্যানিশ গৃহযুদ্ধে ব্রিটিশরা আমাদের কোনো সাহায্য করেনি। ওরা কেবল নিজেদের স্বার্থ বোঝে।
আমি চাই ইউরোপে শান্তি আসুক। ফুয়েরারের শাসন সেই শান্তি আনতে পারবে। লন্ডনে যাওয়ার জন্য আমার কাছে স্প্যানিশ ডিপ্লোম্যাটিক ভিসা আছে, সরকারি দপ্তরে আমার পরিচিতি আছে। লয়েন্স এবার একটু উৎসাহ দেখালেন। খোদ লন্ডনে তাদের কোনো বিশ্বস্ত স্পাই নেটওয়ার্ক গড়ে ওঠেনি। কোনো জার্মানকে সেখানে পাঠানো নিরাপদও নয়। মনে মনে লয়েন্সও এমন একজনকেই খুঁজছিলেন। আচ্ছা, আপনি লন্ডনে গিয়ে কি করতে পারবেন? পুজল টেবিলের ওপর ঝুঁকে এলেন। তার কণ্ঠস্বর নাটকীয়তায় ভরপুর। আমি লন্ডনে গিয়ে একটা স্পাই নেটওয়ার্ক গড়ব। আমি এমন লোকেদের চিনি যারা ব্রিটিশ শাসনের ওপর বিরক্ত, ঠিক আমার মতোই। কিন্তু লন্ডনে যাওয়া এখন খুব কঠিন। ব্রিটিশ গোয়েন্দা। আমি লন্ডনে যাওয়ার রাস্তা জানি। আমাকে কেবল একটু সুযোগ দিন, আমাকে ট্রেনিং দিন। আমি প্রমাণ করে দেব যে একজন স্প্যানিশ নাগরিক আর্য আদর্শের জন্য নিজের জীবনও দিতে পারে। কয়েক সপ্তাহ কেটে গেল। তারপর মাদ্রিদের জার্মান গোয়েন্দাদের সেফ হাউসে শুরু হলো পুজলের ট্রেনিং। পুজলকে ট্রেনিং দিলেন দুদের জার্মান গোয়েন্দা অফিসার ফেডরিকো কোনিগ। ততদিনের জার্মান গোয়েন্দারা পুজলের একটা ছদ্মনাম ঠিক করেছে, আলারিক। কোনিগ ছিলেন অত্যন্ত ধূর্ত এবং সন্দেহবাতিক মানুষ। তিনি পুজলের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, আলারিক, মনে রেখো, সাহিত্য সিনেমায় যেমন রোমাঞ্চ থাকে, আদতে গুপ্তচর বৃত্তি অতটাও উত্তেজনার নয়। এটা নিভৃত সাধনা। তোমার একটা ভুলের মাসুল হবে তোমার মৃত্যু। পুজল অবিচল মুখে মাথা নাড়লেন। কোনিগ শুরু করলেন তার প্রথম পাঠ। তিনি একটা সাদা কাগজ পুজলের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা কি বলতো? একটা সাদা কাগজ। কোনিগ পকেট থেকে একটা ছোট্ট কাঁচের শিশি আর তুলো বের করলেন। কাগজের ওপর তুলো দিয়ে হালকা ঘষতেই নীলচে অক্ষরে কিছু লেখা ভেসে উঠল। পুজল বিস্ময় চেপে বললেন, এ কিভাবে সম্ভব? কোনিগ আসলেন, বললেন, এটা একটা বিশেষ রাসায়নিক ফর্মুলা। সাধারণ চিঠির উপর তুমি লিখে পাঠাবে তোমার বাজার বা স্বাস্থ্যের খবরাখবর, কিন্তু সেই লাইনের মাঝখানে লুকিয়ে থাকবে বিশেষ কালিতে লেখা আসল গোয়েন্দা তথ্য, যা শুধুমাত্র এই রি-এজেন্ট দিয়ে ঘষলেই ধরা পড়বে। মনে রাখবে, চিঠির ভাষা হবে একদম সাধারণ। ধরো তুমি বাড়িতে চিঠি পাঠাচ্ছ। তুমি লিখছ, মা কেমন আছো? লন্ডনের ওয়েদার তো বেশ মেঘলা। এর আড়ালে অদৃশ্য কালির লেখাতে লুকিয়ে থাকবে কোনো নতুন যুদ্ধজাহাজের খবর। এরপর কোনিগ একটা মোটা বই বের করলেন, যেটা পুজলের দিকে এগিয়ে দিয়ে বললেন, আলারিক, এইটা তোমার বাইবেল। এটাকে বলা হয় বুক সাইফার। মানে? আমরা যখন তোমাকে কোনো নির্দেশ দেব, তখন সরাসরি স্প্যানিশে মেসেজ পাঠাবো না। আমরা পাঠাবো নম্বরের সারি। যেমন ধরো 72:4:10। এর মানে হলো 72 নম্বর পাতার 4 নম্বর লাইনের 10 নম্বর শব্দ। ব্রিটিশ গোয়েন্দারা যদি আমাদের মেসেজ ইন্টারসেপ্ট করে, ওরা দেখবে শুধু অর্থহীন কিছু সংখ্যা। যতক্ষণ না এই নির্দিষ্ট সংস্করণের ডিকশনারিটা ওরা হাতে না পাচ্ছে, ওরা কিছুই বুঝতে পারবে না। এরপর শুরু হলো পুজলের পর্যবেক্ষণ শক্তির পরীক্ষা। কোনিগ পকেট থেকে একটা ছবি বের করে মাত্র 3 সেকেন্ডের জন্য পুজলের চোখের সামনে ধরলেন, তারপর সরিয়ে নিলেন এবং তারপর জিজ্ঞেস করলেন, বলো, লোকটার চশমাটা কোন রঙের ছিল? তার বাঁ হাতের কটা আঙুল ছিল? পুজল একটু থতমত খেয়ে গেলেন প্রশ্ন শুনে, যদিও দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, কোনো চশমা ছিল না। লোকটা হাফ ফ্রেমের রিডিং গ্লাস হাতে ধরেছিল, আর আর বাঁ হাতের তর্জনী ব্যান্ডেজ করা। চমৎকার! একজন স্পাইয়ের চোখ হবে ক্যামেরার মতো। তুমি যখন লন্ডনের বন্দরে বন্দরে ঘুরবে, শুধু জাহাজ গুনবে না,
তুমি দেখবে জাহাজের মাস্তুলে কোন পতাকা উঠছে, নাবিকদের টুপি কেমন, কোন রেজিমেন্টের নাম লেখা। সব শেষে কনিক পুজলের খুব কাছে এসে নিচু স্বরে বললেন, তোমার সবচেয়ে বড় ট্রেনিং হলো নিজের মনকে বিশ্বাস করানো যে তুমি একজন নাৎসি। তুমি যদি মনে মনে ভয় পাও, তবে তোমার গলার স্বর বা তাকানোর ওঠা নামা তোমাকে ধরিয়ে দেবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলবে, হিটলারই আমার মুক্তিদাতা। যদি নিজের চোখকে বিশ্বাস করতে পারো, তবেই তুমি ব্রিটিশদের বোকা বানাতে পারবে। এসব শুনতে শুনতে ঘৃণায় রাগে পুজলের সারা শরীর জ্বলছিল। যদিও মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তিনি বললেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি সব রকম চেষ্টা করব। কনিগ উঠে দাঁড়িয়ে পুজলের কাঁধে হাত রাখল। তারপর নাজি ভঙ্গিতে হাত উঁচু করে বললেন, হাইল হিটলার, স্বাগতম আলারিক। আজ থেকে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি হলে আমাদের গোয়েন্দা সংস্থা অ্যাবওয়ের প্রতিনিধি। সুদূর লন্ডনে কি কি ঘটছে তা আমরা তোমার চোখ দিয়ে দেখব। পুজল যখন সেফ হাউস থেকে বেরিয়ে এলেন, মাদ্রিদের রাতের আকাশ কুটিল ষড়যন্ত্রের মতো অন্ধকারাচ্ছন্ন। শুধু তিনিই জানতেন জার্মানরা তাকে ট্রেনিং দিয়ে নিজেদেরই সর্বনাশ ডেকে আনছে। স্পেন ছাড়ার আগে লয়েন্স তাকে এক থলি টাকা এবং কিছু গোপন নির্দেশ দিয়ে বললেন, আলরিক, তুমি যদি আমাদের সফল তথ্য দিতে পারো তাহলে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে জার্মানির ইতিহাসে। আর যদি বিশ্বাসঘাতকতা করো তাহলে মনে রেখো আমরা কিন্তু তোমাকে যেভাবেই হোক খুঁজে বের করব। পুজল হাসলেন, মাথা নেড়ে হাত তুলে বললেন, হাইল হিটলার। বাড়ি ফিরে পুজল সোফিয়াকে সব খুলে বললেন। ফেরার পথে নিজের পরবর্তী পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন তিনি। বিষয়টা অত্যন্ত জটিল, যে কোনো মুহূর্তে তার জীবন শেষ হয়ে যেতে পারে। ট্রেনিং এর বৃত্তান্ত সব শুনে সোফিয়া চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এখন কি করবে? আমরা কি সত্যি লন্ডন যাচ্ছি? না, আমরা লিসবন যাব। সেখানে বসে আমি আমার কাল্পনিক গোয়েন্দা সাম্রাজ্য করব। আমি লিসবনকে লন্ডন বানিয়ে তুলব। যেদিন ব্রিটিশ গোয়েন্দারা দেখবে লিসবনে বসে কোনো এক রহস্যময় ব্যক্তি জার্মানিকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, সেদিন তারাই আমাকে ডেকে নেবে। পরের দিনই বার্সেলোনা ছেড়ে বেরিয়ে পড়লেন পুজল আর সোফিয়া। জার্মান গোয়েন্দাদের বোকা বানিয়ে তিনি লন্ডনে যাওয়ার নাম করে সোজা এসে নামলেন পর্তুগালের রাজধানী লিসবনে। কিন্তু প্রশ্ন হলো, লিসবন কেন? 1941 সালে লিসবন হয়ে উঠেছিল এক অদ্ভুত বন্দর শহর। যুদ্ধের ঝড়ে তটস্থ ইউরোপের একমাত্র নিরপেক্ষ বন্দর। এখান থেকে ব্রিটেন আর আমেরিকার জাহাজ ছাড়ত, স্প্যানিশ ইটালিয়ান জাহাজও মাঝে মধ্যে ভিড়ে যেত। পুজলের হিসেব ছিল পরিষ্কার, লন্ডনে সরাসরি ঢোকা অসম্ভব। কিন্তু লিসবনে বসে লন্ডনে থাকার অভিনয় করাটা তুলনামূলকভাবে অনেকটাই সহজ। কারণ লিসবনের লাইব্রেরিগুলোতে ব্রিটেনের সব খবরের কাগজ, ট্রেনের সময়সূচি আর ম্যাপ পাওয়া যেত। ফলে শহরে কোথায় কি আছে, কোথায় কি ঘটছে, এগুলো পরেই জানতে পারবেন পুজল। নাম হারিয়ে পুজল আর সোফিয়া শহরের ঘিঞ্জি এলাকায় একটা ঘর ভাড়া নিলেন। সপ্তাহখানেক পর লিসবনের একটা ক্যাফেতে বসে পুজল মাদ্রিদে তার জার্মান হ্যান্ডলারের উদ্দেশ্যে প্রথম চিঠির খসড়া লেখা শুরু করলেন। তার সামনে রাখা লন্ডনের পুরনো ম্যাপ আর ব্রিটিশ রেলওয়েজের গাইড বুক। এই কদিন ধরে এই দুটো জিনিসই জোগাড় করতে পেরেছিলেন তিনি। এক তরুণ পর্তুগিজ ওয়েটার তার সামনে কফি রাখার সময় পুজল তাকে ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, হাউ ইজ দ্য ওয়েদার ইন লন্ডন? ইজ ইট রেইনিং? ওয়েটার অবাক হয়ে তাকালো তার দিকে।
ভাবখানা এমন, লন্ডনের খবর সে কিভাবে জানবে? পুজল হেসে শুধরে নিলেন নিজেকে। No, it's that I heard it's a little foggy out there. এবার উত্তর দিলেন ওয়েটার। হ্যাঁ, আমিও কাল পেপারে পড়েছিলাম। বৃষ্টি হচ্ছে কিনা জানি না, কিন্তু বড্ড কুয়াশা জমেছে। কথা শেষ করে ঘাড় নাড়িয়ে চলে গেল ওয়েটার ছেলেটি। ঘরে ফিরে পুজল টাইপরাইটারে খটখট করে লিখতে শুরু করলেন। আমি লন্ডনে পৌঁছেছি। আকাশ মেঘলা। সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে যখন বেরোলাম, দেখলাম ইংরেজরা যুদ্ধের ভয়ে থমথমে হয়ে আছে। আমার কাজ আমি শুরু করে দিয়েছি। 2 জন এজেন্ট নিয়োগ করেছি, হাইল হিটলার, আলারিক। পুজল সারাদিন বসে থাকতেন লিসবনের ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে। সেখানে তিনি ঘন্টার পর ঘন্টা কাটাতেন ব্রিটেনের ABC রেলওয়ে গাইড পড়ে। ব্রিটেনের ম্যাপ মুখস্থ করতেন, গোগ্রাসে গিলতেন সমস্ত ব্রিটিশ নিউজ পেপার। তারপর এমনভাবে চিঠি লিখতেন যাতে মনে হতো তিনি সত্যি লন্ডনের পথে ঘুরে ঘুরে খবর সংগ্রহ করছেন। কয়েকদিন পর লিসবনের এক নির্জন পার্কে পুজলের সঙ্গে দেখা করতে এলো জার্মান গোয়েন্দা সংস্থার এক স্থানীয় কুরিয়ার, নাম ব্রুনো। ব্রুনো পুজল তথা অ্যালারিককে চিনত না, শুধু নামটা জানত। না চেনাই স্বাভাবিক, এত হাজার হাজার গুপ্তচর ঘুরছে চারপাশে, হাইকমান্ডের লোকজন ছাড়া আর কেউই কারো চেহারা চিনত না। দুজনের আইডেন্টিটি নিশ্চিত করার জন্য ব্রুনো একটা খাম এগিয়ে দিল, বলল, কর্নেল কোনিক পাঠিয়েছেন 500 ব্রিটিশ পাউন্ড। এটা লন্ডনে আলরিকের কাছে পাঠিয়ে দাও। পুজল খামটা পকেটে ঢুকিয়ে শান্ত গলায় বললেন, ধন্যবাদ ব্রুনো। আর হ্যাঁ, একটা কথা, আমি আলারিক। আপনি আলরিক? ব্রুনো এবার চমকে উঠল। তাকে বলা হয়েছিল আলারিক লন্ডনের কোনো এক গোপন ডেরায় বসে কাজ করছে। পুজলকে সে ভেবেছিল কেবল এক মধ্যস্থতাকারী। সে অবিশ্বাসের সুরে বলল, কিন্তু আপনি লিসবনে কি করছেন? আপনার তো এখন লন্ডনে থাকার কথা। পুজল পকেট থেকে ছোট ছোট 3টি খাম বের করে ব্রুনোর দিকে এগিয়ে দিলেন। তারপর বললেন, এগুলো আজই মাদ্রিদে পাঠানোর ব্যবস্থা করো। আর আমি কেন এখানে, তাই তো? বলছি শোনো, ব্রিটিশ গোয়েন্দারা আমার উপর এমনভাবে নজরদারি শুরু করেছে যে লন্ডনে নিঃশ্বাস নেওয়াও দায় হয়ে পড়েছে। MI5-এর চররা আমার পিছনে ছায়ার মতো ঘুরছে। ওখানে বসে মাদ্রিদে চিঠি পাঠানো মানে নিজের মৃত্যু পরোয়ানায় সই করা। তাই আমি কয়েকদিনের জন্য লিসবনে এসেছি। তাহলে আমরা আর লন্ডনে খবর পাবো না? পাবে পাবে। ওখানে আমার এজেন্টরা আছে, ওরা আমাকে খবর পাঠাবে। আর আমিও 2-1 সপ্তাহ পর আবার লন্ডনে ফিরব। ব্রুনো তবুও খুঁতখুত করতে লাগলো। আলারিকের কথাগুলো ঠিক বিশ্বাস হচ্ছিল না তার। সে বলল, অথরিটি জানতে চেয়েছে আপনার আগের পাঠানো চিঠিগুলোই লন্ডনের বদলে কেন লিসবনের পোস্ট অফিসের ছাপ থাকে। পুজল একটু ঝুঁকে বসলেন, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি বললেন, ব্রুনো, জার্মান ইন্টেলিজেন্স কি চায় আমি সরাসরি লন্ডন থেকে চিঠি পোস্ট করে ব্রিটিশদের হাতে ধরা পড়ি? লন্ডনের পোস্ট অফিস থেকে দেশের বাইরে পাঠানো প্রতিটি চিঠির ওপর কড়া নজর রাখা হয়। তাই আমি একটা বিকল্প ব্যবস্থা নিয়েছি। কি ব্যবস্থা? ইবেরিয়া এয়ারলাইন্সের একজন পাইলট আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি লন্ডনে বসে চিঠিগুলো লিখে তাঁর হাতে দিই। তিনি সেগুলো লুকিয়ে নিয়ে আসেন লিসবনে। লিসবনের ডাকঘরে তিনি যখন চিঠিগুলো ফেলেন, তখন তাতে লিসবনেরই ছাপ পড়ে। এটাই সবচেয়ে নিরাপদ রুট। ব্রিটিশ সেন্সরশিপকে ফাঁকি দেওয়ার এর চেয়ে ভালো উপায় আর নেই। বার্লিনকে বলো, ছাপটা বড় কথা নয়, খবরের সত্যতাটাই আসল। মুগ্ধ বিস্ময়ে আলারিকের দিকে তাকালো ব্রুনো। আলারিকের পাঠানো তথ্যগুলো যে অত্যন্ত কার্যকরী তা অথরিটি ওকে আগেই জানিয়েছে। এখন পুরোটা শুনে
আলারিকের বুদ্ধির তারিফ না করে থাকতে পারল না সে। ব্রুনো বলল, অপূর্ব, আপনার বুদ্ধি আছে আলরিক। আমি আজই এই বার্তা মাদ্রিদে পৌঁছে দেব। হাইল হিটলার! বিদায় নিয়ে বেরিয়ে গেল ব্রুনো। বেশ কিছুক্ষণ আপন মনে হাসলেন পুজল। অকাট্য যুক্তি সাজিয়ে গল্প বানিয়েছেন তিনি। এই যুদ্ধের বাজারে এটুকু যথেষ্ট জার্মান অফিসারদের সন্দেহ দূর করার জন্য। আসলে এই পাইলট, এজেন্ট সব চরিত্রই ছিল পুজলের মস্তিষ্ক প্রসূত। তিনি লিসবনের লাইব্রেরিতে বসে ব্রিটিশ খবরের কাগজে পড়া ছোট ছোট বিজ্ঞাপন থেকে এই চরিত্রগুলোর রসদ জোগাড় করতেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, জার্মান গোয়েন্দা সংস্থা পুজলের সঙ্গে যোগাযোগ করত কিভাবে? তারা তো জানে পুজল লন্ডনে। আসলে পুজল জার্মানদের বুঝিয়েছিল যে লন্ডনে ব্রিটিশ সেন্সরশিপ অত্যন্ত কড়া, তাই বার্লিন বা মাদ্রিদ থেকে সরাসরি লন্ডনের কোনো ঠিকানায় চিঠি পাঠানো মানেই ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। তাই পুজল বলেছিলেন জার্মানরা যেন লন্ডনে চিঠি না পাঠিয়ে লিসবনের একটা সেফ অ্যাড্রেসে পাঠায়। লিসবনে তার একজন অত্যন্ত বিশ্বস্ত কুরিয়ার আছে। সেই কুরিয়ার লিসবনের ওই ঠিকানা থেকে চিঠি সংগ্রহ করবে এবং পরবর্তী ফ্লাইটে বা জাহাজে করে গোপনে লন্ডনে পুজলের হাতে পৌঁছে দেবে। মজার বিষয় হলো, সেই কুরিয়ার আর কেউই নন, পুজলের স্ত্রী সোফিয়া। পরবর্তীতে অবশ্য পুজলের তথ্যের বহর দেখে জার্মানরা এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা তাকে জার্মান সেনাবাহিনীর তৈরি এক ধরনের বিশেষ রেডিও সেট পাঠিয়েছিল, যার নাম এনিগমা। পর্যাপ্ত তথ্য হাতে না থাকলে এনিগমার তথ্য কোনোভাবেই ডিকোড করা যেত না। পুজল যতদিন লিসবনে ছিলেন তিনি নিজেই এনিগমা অপারেট করে জার্মান গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করতেন। জার্মানরা ভাবত সংকেতগুলো লন্ডন থেকে আসছে। আসলে তখন রেডিও সিগন্যাল কোথা থেকে আসছে তা নিখুঁতভাবে ধরার জন্য প্রযুক্তি আবিষ্কার হয়নি। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন খুয়ান পুজল গার্সিয়া ওরফে আলারিক। কে, কেন আর কিভাবে, এই তিনটে প্রশ্নের উত্তরই আমরা পেয়ে গেছি। এবার আমি আপনাদের শোনাব পুজল তথা আলারিকের এই ভুল তথ্য কিভাবে জার্মানির পরাজয় নিশ্চিত করেছিল। পুজল না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এ শেষ হতো না। হিটলারের নাৎজি বাহিনী একা হাতে ধ্বংস করেছিলেন পুজল, তাও কোনো অস্ত্র ব্যবহার না করে। এবার সেই কাহিনী আপনাদের শোনাব। লন্ডন, ফেব্রুয়ারি 1942। MI6 এর সদর দফতরে ব্যস্ততা তুঙ্গে উঠেছে। দ্বিতীয় মহাযুদ্ধ মধ্য গগনে। হিটলারের সেনাবাহিনী নিঃশ্বাস ফেলছে ইংলিশ চ্যানেলের পূব ধারে ফ্রান্সের মাটিতে। পিটার কুক তার ডেস্কে মাথা নিচু করে বসেছিলেন। তার সামনে রাখা রহস্যময় স্পাই আলারিকের চিঠির পাহাড়। গত কয়েক মাস ধরে এই অদৃশ্য স্পাই জার্মানিকে এমন সব তথ্য পাঠাচ্ছে যা আপাত দৃষ্টিতে সঠিক মনে হলেও সূক্ষ্ম বিচারে মারাত্মক ভুল। ডিরেক্টর জেনারেল জোন্স ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। তার হাতে একটা টেলিগ্রাম। কুক, আমরা ওকে পেয়েছি। ও লন্ডনে নেই। লিসবন? হ্যাঁ, লিসবনে আমাদের এক মহিলা এজেন্ট জেনেভে ভিভিয়ান একজন অদ্ভুত স্প্যানিশ নাগরিকের খোঁজ পেয়েছেন। লোকটা দিনের বেলা ক্যাফেতে বসে ম্যাপ পড়ে আর রাতভর নিজের ঘরে টাইপরাইটার চালায়। আর সবচেয়ে বড় কথা, সে সম্প্রতি আমেরিকার এম্বাসিতে গিয়ে আত্মসমর্পণ করেছে। আমেরিকানদের কাছে? কেন? সে ব্রিটিশদের হয়ে কাজ করতে চায়, কিন্তু আমাদের এম্বাসি নাকি তাকে বারবার ফিরিয়ে দিয়েছে। এখন সে আমেরিকানদের বুঝিয়ে রাজি করিয়েছে যে তার কাছে জার্মান গোয়েন্দা সংস্থার গোপন চাবিকাঠি আছে। সে মিত্র শক্তির হয়ে কাজ করতে চায়। আমি আজকেই সিসেল মিলসকে পাঠাচ্ছি ওকে লন্ডনে আনার জন্য। দিন দুয়েক পরের ঘটনা। লিসবনের এক নির্জন গলি। বৃষ্টির শব্দে চারপাশ নিঝুম।
হুয়ান পুজল একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন আজ কেউ একজন আসবে তার সঙ্গে দেখা করতে। অন্তত তার কাছে সেরকমই খবর এসেছে আমেরিকান এম্বাসি থেকে। মিনিট 5 পর সন্ধ্যের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী ইংলিশম্যান। মিস্টার পুজল। পুজল ঘাড় নাড়লেন, মৃদু হেসে বললেন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মিলসও হাসলেন ছিপছিপে দোহারা গরনের এই স্প্যানিয়ার্ডকে দেখে। বললেন, আপনার লিসবন থেকে লেখা লন্ডন ডায়েরি তো আমাদের বেশ বিপাকে ফেলেছিল হুয়ান। আপনি কি সত্যি আমাদের সাহায্য করতে চান? মিস্টার মিলস, আমি স্প্যানিশ গৃহযুদ্ধ দেখেছি। আমি দেখেছি কিভাবে মিথ্যের ওপর দাঁড়িয়ে একনায়করা ক্ষমতা দখল করে। আমি চাই এই যুদ্ধটা শেষ হোক, শান্তি আসুক, ইউরোপে গণতন্ত্র আসুক। 1942 সালের এপ্রিল মাসে পুজলকে লন্ডনে আনার চূড়ান্ত পরিকল্পনা শুরু হলো। অবশ্য কাজটা মোটেও সহজ ছিল না, কারণ আটলান্টিক মহাসাগরে তখন জার্মান ইউ-বোট, আকাশে নাজি যুদ্ধ বিমানের কড়া নজরদারি চলছে। প্রথমে MI6 পুজল এবং তার স্ত্রী সোফিয়াকে সাধারণ পর্যটকের ছদ্মবেশে লিসবন থেকে বিমানে চাপালো। তাদের সরাসরি লন্ডনে না এনে প্রথমে নিয়ে যাওয়া হলো জিব্রাল্টারে। সেখান থেকে একটি বিশেষ সামরিক বিমানে করে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে নামানো হলো। তারপর নিয়ে আসা হলো লন্ডনে। পুজল লন্ডনে পৌঁছানোর পর রেডিওর মাধ্যমে জার্মান এম্বাসিকে খবর পাঠালেন, আমার সেই পাইলট বন্ধুর সাহায্যে অত্যন্ত গোপনে আমি লন্ডনে ফিরে এসেছি। এজেন্টদের সঙ্গেও যোগাযোগ হয়েছে। হাইল হিটলার, আলারিক। পুজল যখন লন্ডনের মাটিতে পা রাখলেন, তখন তার দায়িত্ব MI6 এর হাত থেকে চলে গেল MI5 এর কাছে। MI5 তাকে একটি নতুন কোড নেম দিল, গার্বো। সেই সময় বিখ্যাত অভিনেত্রী গ্রেটা গার্বোর নাম থেকেই পুজলের নাম রেখেছিল তারা, কারণ আর কিছুই নয়, পুজলের অভিনয় দক্ষতা। পুজলকে রাখা হলো উত্তর লন্ডনের একটা বাড়িতে। তার হ্যান্ডলার হিসেবে নিয়োগ করা হলো টমাস হ্যারিস নামে একজন প্রতিভাবান অফিসারকে। হ্যারিস আর পুজল মিলে শুরু করলেন ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম, একটি সম্পূর্ণ কাল্পনিক গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি। সেদিনই আলোচনায় বসলেন হ্যারিস আর পুজল। ইওয়ান, তোমাকে এজেন্ট সংখ্যা বাড়াতে হবে। জার্মানদের বোঝাতে হবে যে পুরো ব্রিটেনের প্রতিরক্ষা ব্যবস্থা তোমার হাতের মুঠোয়। মুচকি হাসলেন পুজল, বললেন, আমিও তাই ভাবছিলাম অনেকদিন ধরে। ঠিক আছে, আজ এই মুহূর্তে আমি আরও 3 জনকে নিয়োগ করছি। কারা কারা? একজন ওয়েলশ জাতীয়তাবাদী যে ব্রিটিশ রাজতন্ত্রকে ঘৃণা করে, একজন মদ্যপ ডাচ নাবিক, আর একজন ভারতীয় ছাত্র যে লন্ডনে এসে বিপ্লব করতে চায়, ভারতকে স্বাধীন করতে চায়। কয়েক মাসের মধ্যেই পুজল আর হ্যারিস মিলে মোট 27 জন কাল্পনিক এজেন্টের এক জাল বুনলেন। তারপর পুজল জার্মানদের কাছ থেকে লক্ষ লক্ষ পাউন্ড হাতিয়ে নিলেন এসব কাল্পনিক এজেন্টদের বেতন দিতে। 1942 সালের নভেম্বরে মিত্র বাহিনী যখন মরক্কো এবং আলজেরিয়ার উপকূলে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন জার্মানির মাদ্রিদ এম্বাসি ক্রমাগত পুজলের উপর চাপ দিচ্ছিল তথ্যের জন্য। পুজল আর টমাস হ্যারিস তখন নতুন ছক তৈরি করলেন, কিভাবে জার্মানদের ভুল তথ্য পাঠানো যায়। ততদিনে আলারিক নামটা জার্মান উচ্চপদস্থ অফিসারদের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। এমনকি অনেক ঐতিহাসিক দলিল এই সাক্ষ্যও দেয়। স্বয়ং হিটলার পর্যন্ত ভরসা করতেন আলারিকের পাঠানো খবরের উপর। হ্যারিস বললেন, ইওয়ান, জেনারেল আইজেনহাওয়ারের সেনারা আর কয়েকদিনের মধ্যে ইস্ট আফ্রিকায় নামবে। জার্মানরাও সন্দেহ করছে। MI6 এর কাছে খবর আছে, জার্মানরা জানে জিব্রাল্টার প্রণালীতে মিত্রশক্তির জাহাজ ভিড় করছে। পুজল তার চশমাটা টেবিলের উপর রাখলেন।
তার মুখে সেই স্বভাবসিদ্ধ ধীর স্থির হাসি। টমাস, সত্য যখন আর চেপে রাখা সম্ভব হয় না, তখন তাকে লুকোনোর চেয়ে এক টুকরো মিথ্যের সাথে মিশিয়ে দেওয়া ভালো। জার্মান এম্বাসিকে আমি একটা দারুণ গল্প লিখে পাঠাবো আজকে। কেমন গল্প? আমি ওদের বলবো মিত্রবাহিনী উত্তর আফ্রিকায় নয়, বরং নরওয়েতে আক্রমণ করতে চলেছে। আমার এক এজেন্ট পোর্টসমাউথে এক মদ্যপ কমান্ডারের থেকে খবর পেয়েছে যে সেনারা আর্কটিক অঞ্চলে সার্ভাইভ করার জন্য পোশাক আর ওষুধ মজুত করছে। ওরা বিশ্বাস করবে? পুজল ভাঙা ভাঙা ইংরেজিতে এরপর যে উত্তরটা দিয়েছিলেন, সেটা শুনে পুজলের প্রতিভাকে আর অবিশ্বাস করতে পারেননি হ্যারিস। পুজল বললেন, See, I may not be an excellent spy, but my storytelling skills, they are not that bad, you know. It is because I made stories that I could influence the Republican Army, the army of Franco, all of them, you know. For years and years, I have sent false information to the German embassy. Don't be afraid, Harris. Eisenhower will invade North Africa without a problem. I guarantee that. 21 অক্টোবরের রাতে পুজল রেডিও সিগন্যাল পাঠালেন মাদ্রিদে। আমার 5 নম্বর এজেন্ট খবর পাঠিয়েছে যে লিভারপুল থেকে মিত্রবাহিনীর একটা কনভয় নরওয়ের দিকে যাবে। খুব দ্রুতই সেখানে অভিযান চালাবে। আপনারা নরওয়ের প্রতিরক্ষা মজবুত করুন। হাইল হিটলার, আলারিক। পরদিনই রেডিও তরঙ্গে ম্যাড্রিড থেকে উত্তর ভেসে এলো, আলরিক, তোমার তথ্যের উপর ভিত্তি করে আমরা ফুয়েরারকে সতর্ক করছি। হাইল হিটলার। বার্তাটা পেয়ে পুজল আর হ্যারিস বেশ একচোট হাসলেন। হ্যারিস বললেন, আর্কটিকের ঠান্ডায় মুরুগকে নাচগুলো। বলেছিলাম না কাজ হবে, কিন্তু আবার কিন্তু কি? কাজ এখনো শেষ হয়নি হ্যারিস। পুজল জানতেন যদি তিনি উত্তর আফ্রিকা অভিযানের কোনো খবরই না পাঠান জার্মানদের এবং হঠাৎ মিত্রবাহিনী আফ্রিকায় নেমে পড়ে, তবে জার্মানরা তার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তাকে এমন কিছু করতে হবে যাতে তার বিশ্বাসযোগ্যতাও বাঁচে, আবার জার্মান বাহিনীরও ক্ষতি হয়। 7 নভেম্বর 1942 আইজেনহাওয়ার পৌঁছে গেছেন জিব্রাল্টারের এক গোপন বাংকারে। মিত্রবাহিনী আর মাত্র কয়েক ঘন্টা পর উত্তর আফ্রিকায় ল্যান্ড করবে। শুরু হবে অপারেশন টর্চ। পুজল হ্যারিসকে বললেন, হ্যারিস, সময় হয়েছে মাদ্রিদের জার্মান এম্বাসিকে আর একটা চিঠি পাঠানোর। আবার কি খবর পাঠাবে ওদের? আমি ওদের বলবো আসল খবর পেয়ে গেছি। আক্রমণ নরওয়েতে হচ্ছে না, হচ্ছে উত্তর আফ্রিকায়। 8 নভেম্বর ভোরবেলা মিত্রবাহিনীর সেনারা যখন মরক্কোর সৈকতে পা রাখল, ঠিক সেই মুহূর্তে লন্ডনের এয়ার মেলে একটা চিঠি পাঠানো হলো লিসবনে। তারপর লিসবন থেকে সেই চিঠি গেল মাদ্রিদে। সাধারণ চিঠি, বাড়ির লোকের খোঁজ খবর জানতে চেয়ে আলারিক নামের এক কাতালান চিঠি পাঠিয়েছেন। 9 নভেম্বর সন্ধ্যায় চিঠি পৌঁছে গেল নির্দিষ্ট ঠিকানায়। চিঠিটা যদিও 8 নভেম্বর সকালে পাঠানো হয়েছিল, পুজল ইচ্ছে করেই চিঠির তারিখ লিখলেন 1 নভেম্বর, যেন জার্মানরা মনে করে ডাক ব্যবস্থার ঝামেলার কারণে চিঠি পৌঁছতে দেরি হয়েছে। চিঠিতে পুজল লিখলেন, আশা করি এই রিপোর্টটা আপনারা সময় মতো হাতে পাবেন। গত কয়েকদিন আমি অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে লন্ডনের ডক এলাকা এবং ফ্লিট স্ট্রিটের সাংবাদিক মহলে যাতায়াত করেছি। আমার এজেন্ট নম্বর 4 এবং নম্বর 7
এক অবিশ্বাস্য খবর নিয়ে এসেছে। এতদিন আমি আপনাদের যে নরওয়ে অভিযানের কথা বলেছিলাম সেটা ছিল ব্রিটিশদের ছড়ানো এক সুকৌশলী চাল। ওরা নরওয়ের কথা এমনভাবে প্রচার করেছিল যাতে আমার এজেন্টরাও বিভ্রান্ত হয়ে গেছিল। কিন্তু আসল সত্য অনেক বেশি ভয়ঙ্কর এবং বিপদ আসন্ন। মিত্রশক্তির এক বিশাল নৌবহর, যাতে কয়েকশো জাহাজ এবং লক্ষাধিক সৈন্য রয়েছে, তার গন্তব্য নরওয়ে নয়, তারা যাচ্ছে উত্তর আফ্রিকা। আগামী 7 থেকে 8 নভেম্বরের মধ্যে যে কোনো সময় এই আক্রমণ শুরু হবে। আজ 1 নভেম্বর, অর্থাৎ হাতে মাত্র 6-7 দিন সময় আছে। ওরা ওরান, কাসাব্লাঙ্কা এবং আলজিয়ার্স বন্দরে একসাথে নামার পরিকল্পনা করেছে। স্বয়ং আইজেনহাওয়ার এই অভিযানের নেতৃত্বে রয়েছেন। আমি এই তথ্যটি পাওয়ার সাথে সাথেই পোস্ট অফিসে ছুটছি। লন্ডনের ডাক বিভাগের অবস্থা এখন খুব শোচনীয়। সেন্সরশিপের কারণে প্রতিটি চিঠি অনেক দেরি করে বের হচ্ছে। আমি অনুরোধ করছি, আপনারা এই খবরের ভিত্তিতে দ্রুত জিব্রাল্টার এবং উত্তর আফ্রিকার প্রতিরক্ষা জোরদার করুন। রাইখের জয় হোক। হাইল হিটলার। ইতি আলারিক। মাদ্রিদের জার্মান এম্বাসিতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। জানলা দিয়ে আসা বিকেলের ম্লান আলোয় কর্নেল কোনিগের টেবিলের ওপর স্তূপ হয়ে আছে নানা দেশের খবরের কাগজ আর কিছু গোপন নথিপত্র। এমন সময় ঝড়ের বেগে ঘরে ঢুকলেন লরেন্স। তার হাতে লিসবন থেকে আসা একটা সাধারণ হলদেটে খাম। কর্নেল, আলরিকের চিঠি এসেছে। কোনিগ ভুরু কুচকে খামটা হাতে নিলেন। বাইরে তখন উত্তেজনার পারদ তুঙ্গে। আজ সকালে রেডিওতে খবর এসেছে যে মিত্রশক্তির বিশাল এক নৌবহর উত্তর আফ্রিকায় আক্রমণ চালিয়েছে। পিছু হটছে জার্মান বাহিনী। কোনিগ দ্রুত খামটা ছিঁড়ে ফেললেন। চিঠিটা বের করে একটা বিশেষ রাসায়নিক মাখানো তুলো বুলিয়ে নিলেন কাগজের উপরে। ক্রমশ স্পষ্ট হয়ে উঠল কয়েকশো শব্দের এক বিস্তারিত রিপোর্ট। কোনিগ পড়তে শুরু করলেন। চিঠির তারিখের দিকে নজর পড়তেই চোয়াল শক্ত হয়ে উঠল তার। 1 নভেম্বর 1942। টেবিলে একটা ঘুষি মেরে কোনিগ বললেন, আলরিক ঠিক ধরেছিল। কি হয়েছে কর্নেল? হবে আর কি, এই চিঠিটা দেখো। আলরিক 1 নভেম্বর চিঠিটা পোস্ট করেছে, অর্থাৎ আজ থেকে পাক্কা 9 দিন আগে। কিন্তু ডাক বিভাগের অলস গাধাগুলোর জন্য চিঠিটা আজ আমাদের হাতে এলো। মাথা নাড়তে নাড়তে চুপ করে গেলেন কর্নেল কোনিগ। তার মনে একাধারে প্রচণ্ড আফসোস আর অ্যালারিকের প্রতি গভীর শ্রদ্ধা কাজ করছিল। এই মানুষটা লন্ডনের কুয়াশা ঘেরা নরকে বসে একা একটা আস্ত নেটওয়ার্ক চালাচ্ছে, অথচ তার পাঠানো অমূল্য তথ্যগুলো সময় মতো পৌঁছলো না। বার্লিনকে আজই রিপোর্ট পাঠাও। লেখো যে আমাদের এজেন্ট আলরিক অভাবনীয় সাফল্য দেখিয়েছে। সে মিত্র শক্তির সবচেয়ে গোপন মিশনের খবরও সময় মতন উদ্ধার করতে পেরেছিল। যুদ্ধের ময়দানে আমরা পিছিয়ে পড়লেও গোয়েন্দা লড়াইয়ে আমরা জিতেছি। স্যার, এই দেরি হয়ে যাওয়ার জন্য কি আলারিককে সাবধান করা উচিত? না, সাবধান করবে স্প্যানিশ ডাক বিভাগকে। আলরিককে একটা সংকেত পাঠাও, বলো যে তার তথ্য নিখুঁত ছিল। তাকে আমাদের পূর্ণ সমর্থন ও ধন্যবাদ জানাও। আর শোনো, তাকে বলো এরপর থেকে যত খরচ লাগে লাগুক, কিন্তু লজিস্টিক্স যেন আরও দ্রুত হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন জার্মান অফিসাররা আলারিককে সন্দেহ করল না? আলারিক চাইলে তো রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে খবরটা পাঠাতে পারত, তাহলে সময় মতো খবর পেয়ে যেত জার্মান সেনা। আসলে এত বড় খবর বেতার তরঙ্গে পাঠানো মানে ধরা পড়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়া। সেটা কোনো অবস্থাতেই কোনো এজেন্ট চাইবে না। আর আলারিকের তো কোনো দোষ ছিল না। সে অর্থে আক্রমণ শুরুর প্রায় 8 দিন আগে সে চিঠি পাঠিয়েছে। ডাক বিভাগের গাফিলতির দায় তো আর কোনো এজেন্টকে দেওয়া যায় না। মাদ্রিদের সেই সন্ধ্যায় জার্মান অফিসারদের মনে পরাজয়ের গ্লানির মধ্যেও অদ্ভুত
এক বিজয়ের আনন্দ কাজ করছিল। তারা ধরে নিয়েছিল যে তাদের হাতে এমন এক হিরে আছে যে সরাসরি চার্চিল আর আইজেনহাওয়ারের চোখের সামনে বসে তাদের গোপন নকশা চুরি করে আনতে পারে। সেদিন গভীর রাতে স্বয়ং ফুয়েরারের অফিস থেকে টেলিফোনে যোগাযোগ করা হলো কোনিগের সঙ্গে। ফোনের ওপাশ থেকে এক জার্মান অফিসার বললেন, হাইল হিটলার। হাইল হিটলার। কর্নেল, মাইন ফিউহার আপনার সঙ্গে কথা বলতে চান। কথাগুলো শুনে হাত পা ঠান্ডা হয়ে এলো কোনিগের। ফুয়েরার স্বয়ং মহামান্য অ্যাডলফ হিটলার তার সঙ্গে কথা বলতে চান। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, হাইল হিটলার, মাইন ফুয়ার ম্যাড্রিড স্টেশন থেকে আপনার আদেশের অপেক্ষায় আছি। মুহূর্তকাল নীরবতার পর হিটলারের আওয়াজ শুনতে পেলেন কোনিগ। ফুয়েরারের কণ্ঠে আজ এক অপূর্ব তৃপ্তির সুর। কোনিগ, আমি তোমার পাঠানো রিপোর্ট পড়েছি। উত্তর আফ্রিকায় আমাদের জেনারেলরা হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু তোমার নিয়োগ করা ওই এজেন্ট আলারিক, ও আমার সম্মান রক্ষা করেছে। কোনিগ আমতা আমতা করে বললেন, ধন্যবাদ ফুয়া, কিন্তু ডাক বিভাগের দেরির জন্য আমরা সময় মতন ব্যবস্থা নিতে পারিনি। হিটলার তাকে থামিয়ে দিয়ে বললেন, সেটা লজিস্টিক্সের ব্যর্থতা, আলারিকের নয়। ওই ধরনের নিখুঁত তথ্য পাঠানো কোনো সাধারণ মানুষের কাজ নয়। চার্চিলের নাকের ডগায় বসে এমন সাহস কেবল একজন প্রকৃত আর্য বীরই দেখাতে পারে। স্প্যানিশ হলেও ওর রক্তে যে তেজ আছে সেটা আমাদের জার্মান যোদ্ধাদের চেয়ে কম নয়। আমি চাই আলারিক জানুক যে জার্মানি তার এই ঋণ ভোলেনি। আমার পক্ষ থেকে তাকে জানানো হোক যে আমি স্বয়ং তার এই সাফল্যে গর্বিত। সেই সঙ্গে আজই আমি নির্দেশ দিচ্ছি জোয়ান পুয়াল ওরফে আলারিককে আয়রন ক্রস পদকে ভূষিত করা হোক। তাকে বলো খুব শীঘ্রই আমি লন্ডনের রাজপথে বক্তৃতা দেব এবং সেদিন আমার পাশে দাঁড়ানোর অধিকার থাকবে তার। আপনার আদেশ শিরোধার্য মাইন ফুয়া। গুড নাইট। হাইল হিটলার। ফোনটা কেটে যাওয়ার পর কোনিগ দীর্ঘক্ষণ পাথরের মতো বসে রইলেন। লয়েন্স পাশে বসে সব শুনছিলেন। অস্ফুট স্বরে তিনি বললেন, কি বললেন মাইন ফুয়েরার? কোনিগ ধীর কণ্ঠে উত্তর দিলেন, তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না স্বয়ং হিটলারের সঙ্গে তিনি কথা বলেছেন। সবকিছুই কেমন স্বপ্নের মতো লাগছে তার। আলারিককে আয়রন ক্রস পদকে ভূষিত করলেন। একজন বিদেশি স্পাইকে আয়রন ক্রস? এটা তো আগে কোনোদিন হয়নি। আলারিকের মতন স্পাই আগে কোনোদিন জন্মায়নি। ও এখন শুধু আমাদের একজন এজেন্ট নয়, ফুয়ার আস্থার প্রতীক। আলারিককে ফুয়ারের নির্দেশ জানিয়ে দাও। আলারিকের জীবনের সবচেয়ে বড় সাফল্য ছিল নরম্যান্ডি অভিযানের ব্যাপারে জার্মানিকে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া। সালটা 1944। তখনও মিত্রবাহিনী পশ্চিম ফ্রান্টে ইউরোপের মাটিতে পা রাখতে পারেনি। যতবার তারা চেষ্টা করেছে ততবার জার্মান সেনারা তাদের ফেরত পাঠিয়েছে। ইউরোপের পশ্চিম তটরেখা বরাবর একরকম পাঁচিল তুলে রেখেছে জার্মান সেনা। ইতিহাসের পাতায় যা দ্য আটলান্টিক ওয়াল নামে পরিচিত। দিন যত এগোতে লাগলো আইজেনহাওয়ার ততই বেপরোয়া হয়ে উঠতে লাগলেন। একের পর এক পরিকল্পনা করতে শুরু করলেন কিভাবে ফ্রান্সের মাটিতে পা রাখা যায়। আইজেনহাওয়ার তখনও পুজলের ব্যাপারে জানতেন না। এরই মধ্যে একদিন তিনি লন্ডনে এলেন চার্চিলের সঙ্গে একটা মিটিং করতে। তখনই MI5-এর দুজন অফিসার হ্যারিস আর পুজল সরাসরি দেখা করলেন আইজেনহাওয়ারের সঙ্গে। মাত্র 10 মিনিট সময় পাওয়া গেল। খুব বেশি ভনিতা না করে তাই হ্যারিস মূল কথাটা পারলেন। জেনারেল, ফ্রান্স আক্রমণ নিয়ে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। মৃদু হেসে সবাইকে অভিবাদন জানালেন আইজেনহাওয়ার। বললেন, হ্যাঁ বলুন, কি বলতে চান? হ্যারিস তখন পুজলকে দেখিয়ে বললেন, ওর নাম হুয়ান পুজল গার্সিয়া।
গত 4 বছর ধরেও জার্মান গোয়েন্দা সংস্থাকে ভুল তথ্য ফিড করছে। আপনাদের ইস্ট আফ্রিকা এক্সপিডিশনের সময় ওই জার্মানদের জানিয়েছিল মিত্রবাহিনী নরওয়ে আক্রমণ করতে চলেছে, তাই জার্মানরা আর ইস্ট আফ্রিকার দিকে নজর দিতে পারেনি। স্বয়ং হিটলার পুজলকে আয়রন ক্রস পদকে ভূষিত করেছেন ওর কাজের জন্য। নিশ্চয়ই বুঝতে পারছেন ও ঠিক কতটা বিশ্বাস অর্জন করেছে জার্মানদের। পুজলের কাজের বর্ণনা শুনে রীতিমতো চমকে উঠলেন আইজেনহাওয়ার ওরফে আইক। উঠে দাঁড়িয়ে করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দিলেন পুজলের দিকে। পুজলও দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানালেন মিত্রবাহিনীর সর্বাধিনায়ককে। ঝানু নাবিক যেমন মেঘ দেখেই বুঝতে পারেন ঝড় আসছে কিনা, আইজেনহাওয়ারও বুঝতে পারলেন হ্যারিস কি প্রস্তাব নিয়ে এসেছেন। ঘাড় নেড়ে আইজেনহাওয়ার বললেন, আর কিছু বলতে হবে না আমাকে, বুঝতে পেরেছি। ইউ মে প্রসিড। আপনাদের গ্রিন সিগন্যাল পেলে আমরা এগোবো। আপনারা জার্মানদের জানাবেন মিত্রবাহিনী ফ্রান্সের পা দে ক্যালেতে ল্যান্ড করবে। জেনারেল প্যাটার্নের নেতৃত্বে একটি বিশাল সৈন্যদল ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকে, যা ক্যালের ঠিক উল্টো পাশে, সেখানে উপস্থিত হয়েছে। 1 মিলিয়ন সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। যদিও প্রকৃত আক্রমণ আমরা করব নরম্যান্ডিতে। এত সৈন্য জেনারেল! জার্মান বিমান বাহিনী তো প্রতিদিনই একবার করে চক্কর কাটছে আকাশে। ওরা তো কিছুই দেখতে পাবে না। পাবে পাবে, সেই চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনারা সামনের সপ্তাহ থেকে ওদের খবর পাঠানো শুরু করবেন। কি কি তথ্য ওদের পাঠাতে হবে আমরা সময় মতো আপনাদের জানাবো। নির্দেশ মতো পরের সপ্তাহ থেকে হ্যারিস আর পুজল মাদ্রিদের জার্মান এম্বাসিতে খবর পাঠানো শুরু করল। লন্ডনের আকাশ এখন যুদ্ধের গর্জনে ভারী। গত কয়েক সপ্তাহে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট এবং সাসেক্স এলাকায় আমার কয়েকজন নির্ভরযোগ্য এজেন্টকে পাঠিয়েছিলাম। তাদের দেওয়া তথ্য অত্যন্ত চাঞ্চল্যকর। কেন্টের বিস্তীর্ণ মাঠে এখন তিল ধারণের জায়গা নেই। সেখানে এক বিশাল সামরিক ছাউনি তৈরি হয়েছে। আমি নিশ্চিত হতে পেরেছি যে এই বাহিনীর নাম ফার্স্ট ইউএস আর্মি গ্রুপ, FUSAG, ফার্স্ট ইউএস আর্মি গ্রুপ। সবচেয়ে বড় খবর হলো এই দুর্ধর্ষ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং জেনারেল জর্জ প্যাটন। তিনি যেখানে আছেন, আসল আক্রমণ সেখান থেকেই শুরু হবে। আমার এজেন্টরা দেখেছে ওখানে হাজার হাজার ট্যাঙ্ক আর ল্যান্ডিং ক্রাফট সারি দিয়ে সাজানো। তাদের মুখ এখন ডোভার প্রণালীর দিকে, যা সরাসরি ফ্রান্সের পা দে ক্যালে বন্দরের দিকে তাকিয়ে আছে। মিত্রশক্তি এখন কেবল সঠিক আবহাওয়ার অপেক্ষা করছে। সতর্ক থাকুন, ক্যালে থেকে আপনাদের নজর যেন এক মুহূর্তের জন্যও না সরে। হাইল হিটলার, আলারিক। প্যাটন ছিলেন মিত্রশক্তির সবচেয়ে সফল জেনারেল। জার্মানরাও তাকে প্রচণ্ড সমীহ করত। পুজল জানতেন প্যাটনের নাম শুনলেই জার্মানরা ভাববে ক্যালে বন্দরেই আক্রমণ করবে মিত্রবাহিনী। ডোভার থেকে ক্যালের দূরত্ব সমুদ্র পথে সবচেয়ে কম, তাই জার্মানদের কাছে এই দাবিটি খুব যুক্তিযুক্ত বলে মনে হয়েছিল। আলারিকের রিপোর্ট ক্রস চেক করার জন্য জার্মান বিমান বাহিনীও সেদিন চক্কর কেটে গেল কেন্টের আশেপাশে। তারাও দেখল কয়েক হাজার ট্যাঙ্ক, প্লেন সমস্ত সাজানো রয়েছে কেন্টের বিস্তীর্ণ মাঠে। আদতে কেন্টের মাঠ সাজানো হয়েছিল রবারের তৈরি ফোলানো ট্যাঙ্ক আর কাঠের এরোপ্লেন দিয়ে, কিন্তু অত উপর থেকে জার্মান পাইলটরা ওগুলোকেই আসল ট্যাঙ্ক আর বিমান ভেবে বসেছিল। সেদিনই জার্মান এম্বাসি থেকে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে প্রতি উত্তর পাঠানো হলো পুজলের কাছে। সেটা ডিকোড করে মুচকি হাসলেন পুজল। হ্যারিস জিজ্ঞেস করলেন, হাসছো কেন? কি লিখেছে ওরা? ওরা লিখেছে প্যাটনের বাহিনীকে ঠেকাতে হিটলার তাঁর সেরা প্যাঞ্জার ডিভিশনগুলো ক্যালেতে মোতায়েন করছেন। ওরা আমাকে ধন্যবাদ জানিয়েছে টমাস। অসাধারণ। তার মানে ওরা এখন নরম্যান্ডির দিকে পিঠ করে ক্যালের দিকে তাকিয়ে আছে। ভেরি গুড। হ্যাঁ, যেদিন আমাদের জাহাজগুলো নরম্যান্ডির সৈকতে পৌঁছবে
ওরা তখনও ভাববে আসল লড়াই শুরু হতে দেরি আছে। পরের চিঠিতে সেটাই আমি লিখব। নরম্যান্ডির মুভমেন্ট দেখে যেন ওরা ঘাবড়ে না যায়। আসল আক্রমণ ক্যালেতেই হবে। 2 দিন পর আবার একটা নতুন রিপোর্ট পাঠালেন পুজল। কারণ ততদিনে নরম্যান্ডির দিকে রওনা হয়ে গিয়েছে মিত্রবাহিনী। কোনোভাবে যাতে জার্মানরা এই মুভমেন্ট নিয়ে সন্দেহ করতে না পারে, তাই দ্বিতীয় বার্তাটি পাঠালেন পুজল। রেডিও ট্রান্সমিশনে খুব ছোট্ট একটা বার্তা। নরম্যান্ডির আশেপাশের মুভমেন্ট নিয়ে চিন্তিত হবেন না। প্রকৃত আক্রমণ ক্যালে বন্দরেই ঘটবে। নরম্যান্ডিতে সৈন্য পাঠিয়ে মিত্রবাহিনী আদতে জার্মান সৈন্যদের নজর ঘোরাতে চাইছে। হাইল হিটলার। 6 জুন 1944 নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর জাহাজগুলো যখন প্রায় পৌঁছে গেছে, শুরু হতে চলেছে ইতিহাসের বিখ্যাত ডি ডে অভিযান, যে অভিযানের নাম অপারেশন ওভারলর্ড, তখন পুজল তার জীবনের সবথেকে ঝুঁকিপূর্ণ এবং ঐতিহাসিক বার্তাটি পাঠালেন। 6 জুন দুপুরের পর তিনি জার্মানদের কাছে একটা দীর্ঘ রেডিও বার্তা এবং পরবর্তীতে একটা বিস্তারিত চিঠি পাঠান। এই চিঠির লক্ষ্য ছিল জার্মানদের বোঝানো যে নরম্যান্ডিতে যা হচ্ছে তা সত্যি একটি ডাইভার্সন এবং আসল আক্রমণটি বা দ্য ক্যালেতেই হতে যাচ্ছে। ইতিমধ্যে নরম্যান্ডি থেকে খবর পৌঁছেছে লন্ডনে। মিত্রশক্তি সৈকতে পা রেখেছে, কিন্তু জার্মানদের প্রতিরোধ অত্যন্ত তীব্র। পুজল জানতেন হিটলার যদি এখনই ক্যালেতে থাকা তার 15 নম্বর রিজার্ভ আর্মিকে নরম্যান্ডির দিকে পাঠিয়ে দেন, তবে মিত্রবাহিনী তাসের ঘরের মতো গুঁড়িয়ে যাবে। পুজল দ্রুত টাইপ শুরু করলেন। ইতিমধ্যে রেডিও বার্তায় তিনি জার্মান অফিসারদের জানিয়েছেন নরম্যান্ডিতে আসল যুদ্ধ হবে না। তাও বলা যায় না যদি ওদের ঠিক বিশ্বাস না হয়, তাই চিঠিতে আরেকবার সমস্তটা জানালেন পুজল। হাইল হিটলার, আজ সকালে নরম্যান্ডি উপকূলে যা শুরু হয়েছে তা নিয়ে আমি এবং আমার এজেন্টরা গত কয়েক ঘন্টা ধরে নিবিড় বিশ্লেষণ করেছি। আমি আপনাদের অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করছি, নরম্যান্ডির এই রক্তক্ষয়ী সংঘর্ষ আসলে একটি বিশাল ধোঁকা। আমাদের কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী মিত্রশক্তির প্রধান পরিকল্পনাটি এখনো অপরিবর্তিত। তারা আপনাদের নজর ক্যালে থেকে সরিয়ে নরম্যান্ডিতে নিয়ে যেতে চায়। আমি কেন্টের মাঠে প্যাটনের বাহিনীকে সচক্ষে দেখেছি। তারা এখনো সেখান থেকে এক পাও নড়েনি। তাদের ট্যাঙ্কগুলো এখনো ক্যালের দিকেই মুখ করে আছে। নরম্যান্ডিতে তারা যে কয়টি ডিভিশন নামিয়েছে তা মিত্রশক্তির মোট শক্তির তুলনায় নগণ্য। আসল বাহিনী এখনো ইংল্যান্ডের মাটিতে নির্দেশের অপেক্ষায়। আপনারা যদি এখন ক্যালে থেকে আপনাদের রিজার্ভ সৈন্য সরিয়ে নরম্যান্ডিতে পাঠান, তবে আপনারা মিত্রশক্তির পাতা ফাঁদেই পা দেবেন। ক্যালে তখন অরক্ষিত হয়ে পড়বে এবং প্যাটন সরাসরি বার্লিনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। আমার পরামর্শ, নরম্যান্ডিতে ওদের ঠেকিয়ে রাখুন, কিন্তু ক্যালে থেকে আপনাদের মূল শক্তি 1 ইঞ্চিও সরাবেন না। আসল যুদ্ধ এখনো শুরুই হয়নি। হাইল হিটলার, আলারিক। পুজলের লেখায় চিঠি পাওয়ার পর হিটলার এতটাই নিশ্চিত হয়ে গেছিলেন যে তিনি তার জেনারেলদের কঠোর নির্দেশ দিলেন, পা দ্য ক্যালে থেকে কোনো সৈন্য সরানো চলবে না। এমনকি ইতিহাস ঘাঁটলে এমন তথ্য পাওয়া যায় যে ক্যালে থেকে জার্মান সেনাদের মুভমেন্ট শুরু হয়ে গিয়েছিল নরম্যান্ডির দিকে, কিন্তু হিটলারের নির্দেশ পাওয়ার পর আবার তারা ক্যালেতেই ফিরে যায়। যুদ্ধের পর হিসেব করে দেখা গিয়েছিল যদি হিটলার সেদিন ক্যালের রিজার্ভ বাহিনীকে নরম্যান্ডিতে পাঠাতেন, তাহলে হয়তো ডি ডে ব্যর্থ হতো। পুজলের একটা মিথ্যে চিঠি জার্মানদের সেরা 7টি ডিভিশনকে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অলস বসিয়ে রেখেছিল। টানা আগস্ট মাস ধরে যুদ্ধ চলে নরম্যান্ডিতে। দুপক্ষের লক্ষাধিক সেনার মৃত্যুর পর
অবশেষে পিছু হটতে বাধ্য হয় জার্মান সেনারা। পুজলের পাঠানো মিথ্যে খবরের ওপর ভরসা করে বসে থাকা জার্মান অফিসাররা বুঝতে পারেননি কখন যেন পাশা বদলে গেছে দ্বিতীয় মহাযুদ্ধের। 30 এপ্রিল 1945 আত্মহত্যা করলেন অ্যাডলফ হিটলার। ইউরোপের মাটিতে শেষ হয় দ্বিতীয় মহাযুদ্ধ। যুদ্ধের শেষ দিকে ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জের পক্ষ থেকে এজেন্ট গার্বোকে মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত করা হয়। পুজলই আধুনিক পৃথিবীর একমাত্র স্পাই তথা ডাবল এজেন্ট, যে জার্মান এবং ব্রিটেন উভয় দেশের থেকেই সম্মাননা পেয়েছিলেন। যুদ্ধ শেষে পুজল বেশ কয়েক বছর লন্ডনে MI5 এর নজরদারিতে ছিলেন। 1949 সালে হঠাৎই খবর রটে যে তিনি অ্যাঙ্গোলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আদতে এটা ছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থার তৈরি করা নাটক, যাতে পুজলকে পৃথিবীর নজর থেকে সরিয়ে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার পর পুজলকে দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলাতে পাঠানো হয়। ভেনিজুয়েলার এক মফস্বল শহরে শেষবারের মতো হ্যারিস অভিবাদন জানালো পুজলকে। তিনি আর MI6 এর 2-3 জন অফিসার ছাড়া আর কেউ পুজলের আসল অবস্থান জানতেন না। পুজলকে জড়িয়ে ধরে হ্যারিস বলেন, তুমি না থাকলে এই যুদ্ধ আমরা জিততে পারতাম না পুজল। আমি জানি তোমার কথা আমি কোনোদিন কাউকে বলতে পারবো না। আমার নাতি নাতনিরা যখন জিজ্ঞেস করবে, দাদু যুদ্ধের সবচেয়ে বড় হিরো কে দাদু, আমি খুব করে চাইবো তোমার নাম বলতে। বিশ্বাস করো বন্ধু, খুব করে চাইব। পুজলের চোখ জলে ভিজে এলো। তিনি বললেন, কিছু গল্প অজানা থাকাই ভালো হ্যারিস, তাই নয় কি? সবার চেহারা কি আর সামনে আসে? কেউ কেউ কাজ করে রাতের অন্ধকারে, মুখোশের আড়ালে, ঠিক ডার্ক নাইটের মতো। তাদের নাম প্রকাশ্যে না আসলেও কোনো ক্ষতি নেই, তাই না? যদি কোনোদিন তুমি আবার ইংল্যান্ডে ফিরে আসো পুজল, আর যদি সেদিন আমি বেঁচে থাকি, আমার সঙ্গে দেখা করো, কেমন? নিশ্চয়ই, তুমি যেখানেই থাকো আমি দেখা করব তোমার সাথে। সেদিন তোমার নাতি নাতনিদের না হয় সত্যি উত্তরটা দিয়ে দিও, কেমন? দীর্ঘ 36 বছর পর 1984 সালে ব্রিটিশ সাংবাদিক নাইজেল ওয়েস্ট অনেক অনুসন্ধানের পর পুজলকে খুঁজে বের করেন। সে বছরই পুজল লন্ডনে ফিরে আসেন এবং পৃথিবী জানতে পারে যে পুজল ওরফে আলারিক ওরফে গার্বো মারা যাননি। লন্ডনে ফিরে রাজা ষষ্ঠ জর্জের উত্তরসূরিদের সাথে দেখা করেন পুজল। প্রিন্স ফিলিপ তাকে বাকিংহাম প্যালেসে অভিবাদন জানান। ততদিনে যদিও হ্যারিস মারা গেছেন। দুই বন্ধুর আর দেখা হয়নি। মির্চি বাংলা অরিজিনালস এর বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।